হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দেখো তো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? হ্যালো হ্যালো হ্যালো, আমি বাংলাদেশ থেকে মাসরুর বলছি। দেখো তো সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, ঠিক আছে, শুনতে পাচ্ছি। আমি যেহেতু আমাকে শুনতে পাচ্ছি, তার মানে তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ। রেকর্ডেড ক্লাস করি না, লাইভ ক্লাস করছি ভাইয়া, অসুবিধা হবে না। কিন্তু রেকর্ড ক্লাসটা একটু দেখে ফেলো, রেকর্ড ক্লাসের মধ্যে বেশ নতুন কিছু ইনফরমেশন দিয়ে রাখছি ওখানে। ঠিক আছে। স্মার্ট কমিউনিটিতে স্টাডি এআই কে প্রশ্ন করলে অ্যাভয়েড করা জানি না। পাইছো তাই না? হ্যাঁ, গুড। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলাও খুব ঠান্ডা লাগছিল, তো আর এখন আলহামদুলিল্লাহ আবার ঠিক আছি। তোমাদের ক্লাস নেওয়ার আগে আমি সুস্থ হয়ে যাই। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাজুল বলেছো, আমি উগান্ডা থেকে তাজুল বলছি। অভিনন্দন তোমাকে, অভিনন্দন জানাচ্ছি। রায়ান নূর রাশিয়া থেকে বলছি। অভিনন্দন রায়ান। আচ্ছা, স্মার্ট কমিউনিটিতে কমেন্টে ছবি দেওয়া যায় না? স্মার্ট কমিউনিটিতে প্রথমে পোস্টেও ছবি দেওয়ার অপশনটা ছিল না, পরবর্তীতে আমরা সবাই মিলে ওটাকে অ্যাড করছি যে পোস্টে যাতে করে স্মার্ট কমিউনিটিতে আমরা পোস্ট করতে পারি ছবি দিয়ে। সো কমেন্টের ওইটা এখনো নাই, কারণ আসলে যত ছবি অ্যাড করা হয় তত ওয়েবসাইটটা আস্তে আস্তে একটু ভারী হতে থাকে, তো লোড হতে টাইম নেয় বেশি। সো এই কারণে হচ্ছে আমরা তো যেহেতু এখন বেটা ভার্সন চলছে, অনেক কিছু এখানে ইমপ্রুভ করার জায়গা আছে। সো তোমাদের থেকে ফিডব্যাকগুলাই দরকার মূলত। সো দেখবা যে ইনশাল্লাহ তোমরা যখন আর 2-1 মাস পরে এই জিনিসটা আবার ইউজ করবা, বা এখন তো করছোই, দেখবা যে আরো অনেক ইমপ্রুভড হচ্ছে। সো তোমরাও ফিডব্যাক দিও, আর দেখি তোমাদের ফিডব্যাক নেওয়ার জন্যে কোনো একটা অপশন রেখে দিব না এখানে, যে ফিডব্যাক যাতে করে আমরা নিতে পারি তোমাদের। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আচ্ছা, বলছো যে ভাইয়া ওয়ান শট লাগবে। ওয়ান শট কিন্তু ভেক্টরে একটা ওয়ান শট আমি দিয়ে রাখছি তোমাদেরকে। তোমাদের জন্য আমার ইচ্ছা আছে আবার ওয়ান শট একটা রেকর্ড করে, কিন্তু যেইটা রেকর্ড দিছি ওইটা এনাফ, মানে মোর দেন এনাফ। সো ওইটা দেখে কভার করতে পারো। আর মূলত এখন আসলে ওয়ান শট করাটা পাপ তোমাদের জন্য। ওয়ান শট করবা হলো পরীক্ষার আগে, এবং যখন ওই যে পরীক্ষার আগের রাত্রে আগের চ্যাপ্টার পড়া আছে কিন্তু পরীক্ষার আগের রাত্রে একবার রিভিশন দিচ্ছ, তখনকার জন্য ওয়ান শটটা পারফেক্ট। কিন্তু প্রথমবারের মতন একটা চ্যাপ্টার পড়ছো আর তখনই ওয়ান শট দেখছো, এরকম যেন না হয়। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ইউটিউবেই আছে, আমি হচ্ছে তোমাদেরকে দিয়ে রাখছিলাম, কিন্তু ওই লিঙ্কটা সাইকেল ওয়ানের গ্রুপের মধ্যে ওই লিঙ্কটা দিয়ে রাখছিলাম। ওকে, হ্যাঁ, অনেক কিছু অ্যাড করছি, রাইট। সো ফার্স্ট ক্লাসের রেকর্ডটা দেখো, মানে ওইটার লাইভ ক্লাস যেটা নিছিলাম ওইটা কিন্তু সরাই দিছে, ওইটা নাই আর। কারণ লাইভ ক্লাসে যা নিছিলাম তার থেকে রেকর্ড ক্লাসে আরো অনেক তথ্যবহুল আছে। তো ওই জিনিসগুলো একটু দেখো, দেখবা যে ভাল লাগবে, দেখবা। ঠিক আছে, এখনই রেকর্ড করে আসলা, ভেরি গুড, ভেরি গুড। সো আমাদের আস্তে আস্তে পোলাপান জয়েন করছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো। এর আগের যে ক্লাসটা ছিল ওইখানে আসলে মূলত থিওরি নিয়ে আমরা অনেক কসলাকসলি করছি, থিওরি নিয়ে অনেক ডেপথে গেছি, যেগুলা আসলে আমাদের বইতে এক লাইনে বলে দেওয়া আছে। কিন্তু আসলে যে মনের শান্তির একটা ব্যাপার থাকে না, যে আমি একটা জিনিস পড়লাম কিন্তু আসলে ভিতরে বুঝলাম না, তো এরকম যাদের মধ্যে একটু খচখচানি থাকে তাদের জন্যই একটু গত ক্লাসে রেকর্ডে আমি অনেক চিবায় চিবায় অনেক কথাবার্তা বলছি। সো যদি প্রথম ধাক্কায় তোমার কাছে অনেক কঠিন মনে হয়, তাহলে তোমাকে বলবো যে বেস্ট অপশন হচ্ছে তুমি কয়েকবার একটু ভিডিওটা দেখো, কারণ ওখানে যে পরিমাণ তথ্য দেওয়া আছে, যেরকম ডেপথে কথাবার্তা বলা আছে, যদি তুমি ওই জিনিসটা কয়েকবার দেখো, দেখবা যে মাথার মধ্যে মানে ঢুকবে এবং ভাল লাগবে, দেখবা জিনিস জানার পরে ভাল লাগবে। আর তাছাড়া প্রত্যেকটা টপিক পড়ানোর পরে আমি কিন্তু ওইগুলার সামারি বলে দিছি। সো তুমি যদি ওই সামারিগুলা ভালো মতো নোট রাখো, আগের কথা নাও বোঝো যে সামারিটা কি বললাম, যেমন ওখানে বলছিলাম যে গরম বস্তু থেকে, গরম বস্তু আর ঠান্ডা বস্তুর মধ্যে যদি তাপীয় সংযোগ দেওয়া হয়, গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর মধ্যে হিট ট্রান্সফার হতে থাকে, এইটা ছিল সামারি। তো তাহলে এইটুকু মনে রাখলেই কিন্তু আমাদের অনেকাংশে হয়ে যাচ্ছে। তারপর তাপীয় সাম্যাবস্থার কথা কি বলছিলাম, যে যখন দুইটা বস্তুর মধ্যে আমরা তাপীয় সংযোগ দিব কিন্তু দেখব এদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, তার মানে তারা তাপীয় সাম্যাবস্থায় আছে। সো
তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমরা ওখান থেকে আলোচনা করছি। তো এই কয়েকটা ছোট ছোট জিনিস মূলত দেখা যায় কি, আমি তোমাদেরকে বলি, আমাদের যখন আমরা পড়াচ্ছি ওই সময় দেখা যায় যে আমরা তো ধরো অনেক ছোটবেলার থেকে পড়াই, মানে আমি অপূর্ব আমরা 2013 সাল থেকে পড়ানো শুরু করছি, তোমাদের অপর ভাই 2015 সাল থেকে পড়ানোর লাইনে আছে। তো আমরা কিন্তু দেখা যায় এই যে 10-12 বছর ধরে পড়াচ্ছি, যে কোনো সময় যখন আমরা আগে অফলাইনে পড়াইছি ওই সময় পড়াতে গিয়ে যখন স্টুডেন্টদের কাছ থেকে যে কোনো প্রশ্ন পাইছি, যখন পরের ক্লাসে গেছি তখন চেষ্টা করছি ওই প্রশ্নটা যেন স্টুডেন্টদের আর না থাকে, ক্লাসের লেকচারের মধ্যেই ওই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো এই কারণে বেশিরভাগ সময় দেখবাই যে আমাদের ক্লাসগুলো করলে তুমি ক্লাসটা করার পরে তোমার মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবা যে 80 থেকে 90% অ্যান্সার্ড হয়ে যায়। যে মোটামুটি আমি এটা দেখছি, মানে এটা আমার যে অভিজ্ঞতা সেই আলোকেই বললাম যে মোটামুটি ক্লাসগুলা করলে দেখা যায় যে যদি তোমরা ক্লাসগুলা করো পরে দেখবা, যদি একটু ধৈর্য ধরে করতে থাকো পুরাটা, তাহলে দেখবা যে মোটামুটি পুরা ক্লাসটা শেষ হওয়ার পরে তোমার মনে যা প্রশ্ন ছিল অধিকাংশই অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, ওকে। সো চলো আমরা তাহলে শুরু করি, আমাদের সাথে অনেক মানুষ জয়েন করে ফেলছে। আচ্ছা, তাপগতিবিদ্যার মাস্টারি প্র্যাকটিসে ডাউনলোড করার অ্যাক্সেস কখনোই এটা দেওয়া হবে না, এটা কিন্তু শুধুমাত্র প্রশ্নগুলো তোমরা পাবা, এটা কখনোই ওই যে আমরা ডাউনলোডের অপশনটা দেই না। ঠিক আছে, না প্রিন্ট করা যাবে না, ওইটা শুধুমাত্র প্রশ্ন যেই অংশটুকু আছে ওইটা প্রিন্ট করতে পারবা, কিন্তু অ্যান্সার সহ যেটা ওইটা প্রিন্ট করার আমরা অনুমতি দেই না, সরি। ঠিক আছে, চলেন তাহলে আমরা শুরু করি। এই কিসের মধ্যে কি, ক্লাসের মধ্যে এগুলো কি ধরনের কথাবার্তা? হ্যাঁ চলো চলো, খাতা কলম বের করছো সবাই, রেডি হয়েছো? শুরু করি চলো। আজকে অনেক মজা লাগবে, দেখবা ক্লাস এত জোশ লাগবে, মানে দেখবা যে মনে হবে সারাদিন পড়ি, সারা রাত পড়ি, বুঝতে পারছো? ভালো লাগবে দেখবা। চলো তাহলে আমরা শুরু করি। তো আমাদের একদম শুরুতে আমরা আজকে তাপমাত্রা পরিমাপ থেকে পড়াশোনা শুরু করব। তো দেখো, তাপমাত্রা পরিমাপ, আমরা বলছিলাম যে তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা এমন টাইপের পদার্থগুলোকে সিলেক্ট করি যেই সমস্ত পদার্থগুলোর কিছু ধর্ম তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধর্মগুলো সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়, এবং এই পদার্থগুলোকে আমরা বলতাম উষ্ণতামিতিক পদার্থ, আর যেই ধর্মটা পরিলক্ষিত করে আমরা তাপমাত্রা পরিমাপ করি সেটাকে আমরা বলতাম উষ্ণতামিতিক ধর্ম। এই সংজ্ঞাগুলো নিয়ে কিন্তু লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম। আমরা এখন মূলত তাপমাত্রা পরিমাপ করতে চাই। কোনো একটা বস্তু আমি দেখলাম গরম, কিন্তু এটা কত গরম, আর একটা বস্তু টাচ করলে দেখলাম এটা আরো বেশি গরম। সো আমরা যখন মুখে বলছি যে এই কাপের চা, এই চায়ের কাপ থেকে এই চায়ের কাপ বেশি গরম, তখন আসলে আমাদের একটা প্রয়োজন হয় যে আমরা এই তাপমাত্রাটা কত সেটা পরিমাপ করতে। যেমন এর আগের ক্লাসে একটা উদাহরণ দিছিলাম যে মনে করো তোমার এক বন্ধুর জ্বর আসছে, তুমি কপালে হাত দিলা, তুমি দেখলা যে হ্যাঁ গা গরম, এখন ডাক্তারের কাছে গিয়ে তুমি কি বলবা যে ডাক্তার সাহেব অনেক গরম, অনেক গরম, হ্যাঁ গা পুড়ে যাচ্ছে, হ্যাঁ আমি চাইলে আমার বন্ধুর কপালে ডিম পোস্ট করতে পারবো। সো এইভাবে করে তো আর ডাক্তারকে বুঝাতে পারবা না। সো তাহলে তাপমাত্রাটা পরিমাপ করে না ডাক্তার সাহেবকে বলতে হবে, তাই না? সো তাহলে আমরা এখন মূলত ওই জিনিসটাই দেখব যে কিভাবে করে তাপমাত্রাটা পরিমাপ করা যায়, কিভাবে করে তাপমাত্রা পরিমাপ করা যায়। স্মার্ট কমিউনিটি নিয়ে এখন প্লিজ আর কোনো কথা বলো না, এইটা হচ্ছে ওই ফিডব্যাক যখন নেওয়া হবে তখন ওইখানেই অ্যাড করো, রুটিন অ্যাড করে দেয়, এগুলো ইনশাল্লাহ করে ফেলা যাবে। ঠিক আছে, চলো। সো আমরা মনে করো ভাইয়া প্রথমে একটা পারদ থার্মোমিটার নিলাম, কারণ এই থার্মোমিটারটা আমরা সবচাইতে বেশি দেখে থাকি, এটাই আমাদের খুবই প্রচলিত একটা থার্মোমিটার। তো থার্মোমিটারের এইখানে কি থাকে? এইখানে থাকে হচ্ছে সেই থার্মোমিটারের ভালভ, যেটা ওই যে সিলভার কালারের প্রলেপ দেওয়া যে ভালভ থাকে। তো ওখানে কিন্তু আমরা দেখো যেটা হয়, যখন আমরা ওই যে একটা ইয়ার মধ্যে একটা সুন্দর নলের মধ্যে কিন্তু এরকম থার্মোমিটারটা রাখা থাকে, তো আমরা যখন থার্মোমিটারটা বের করি তখন কিন্তু দেখি যে অলরেডি আমাদের কিছু পরিমাণ পারদ, আচ্ছা এতগুলো দাগ না দিই, কিছু পরিমাণ পারদ একটা লেভেল পর্যন্ত হয়ে আছে, কিছু পরিমাণ পারদ ওই নলের ভিতরে জমা হয়ে আছে। এখন কি হয়, দেখা যায় যখন তাপমাত্রা বাড়তে থাকে, যখন আমরা এই থার্মোমিটারটাকে কোনো একটা উষ্ণ বস্তুর সংস্পর্শে নিয়ে আসি, কোনো একটা গরম বস্তুর সংস্পর্শে নিয়ে আসি, তখন দেখা যায় যে এই পারদটা
সেই গরমটাকে অ্যাবজর্ব করে তার তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হতে থাকে, তার তাপমাত্রা বৃদ্ধি হতে থাকে, এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়, তার আয়তন প্রসারিত হতে থাকে, পারদটার আয়তন প্রসারিত হতে থাকে। তো আমাদের এই তরলের বা এই পারদের যে আয়তনের প্রসারণ, এইটাকে আমরা কি বলবো বলতো? এইটাকে আমরা বলবো যে পারদের উষ্ণতামিতিক ধর্ম, আর পারদটাকে আমরা বলি উষ্ণতামিতিক পদার্থ। তো দেখো আমরা এইখানে একদম যে কোনো একটা তাপমাত্রা, মনে করো আমাদের ঘরের যে তাপমাত্রা সেইটা হচ্ছে এখন সাপোজ θ1, ঘরের যে তাপমাত্রা এটা হচ্ছে θ1 একক। হ্যাঁ, আমরা তো আসলে অনেক রকমের স্কেল নিয়ে কথা বলবো, আমরা একটু জেনারেলাইজড ভাবে এই নোটেশনগুলোকে ইউজ করছি। আমরা এখানে ডিগ্রি সেলসিয়াস এখনই বলছি না, এটা ডিগ্রি সেলসিয়াস হতে পারে, এটা ফারেনহাইট হতে পারে, এটা কেলভিন হতে পারে, এটা র্যাঙ্কিন হতে পারে, রোমার হতে পারে, তোমার নামের কোনো একটা স্কেল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আমরা এখন যেভাবে এটাকে নামকরণ করছি, জাস্ট এটাকে θ1 বলছি। খেয়াল করো, মনে করো কোনো একটা মুহূর্তে আমরা দেখলাম যে আমাদের যেই তাপমাত্রা, সেই তাপমাত্রাটা হচ্ছে θ1 একক, এবং আমাদের এই পারদের যে হাইটটা, সেই পারদের হাইটটা আমি বললাম এটা হলো x1 একক। কি বললাম? যখন দেখা গেল তাপমাত্রা θ1 একক, তখন আমাদের পারদের হাইটটা x1 একক। এবং আমরা এরপরে কি করলাম, এই থার্মোমিটারটাকে আমরা এখানে কিছু গরম পানির উপরে রাখলাম, কিছু গরম পানির উপরে রাখলাম। তাহলে ভাইয়া বলো তো, গরম পানির উপরে যখন রাখবো তখন আমাদের পারদটা উত্তপ্ত হতে থাকবে না? এবং উত্তপ্ত হলে পারদটার আয়তন আস্তে আস্তে কি হতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। তো আমরা আরেকটা টেম্পারেচার দেখলাম, যেই টেম্পারেচারটা হচ্ছে মনে করো θ2 একক, এবং ওই সময় আমাদের নলের ভিতরে পারদের যে উচ্চতা, সেই উচ্চতাটা হচ্ছে x2 একক। বলতো এখানে x1 x2 এটাকে কি বোঝাচ্ছি? x1 x2 কিন্তু আমাদের সেই উষ্ণতামিতিক ধর্ম, x দিয়ে আমরা বোঝাচ্ছি উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক ধর্ম, অর্থাৎ মানে কি, পারদের আয়তন বৃদ্ধি, পারদের আয়তন বৃদ্ধি, এইটাকে আমরা বোঝাচ্ছি পারদের আয়তন বৃদ্ধি। ঠিক আছে? আর থিটাটা দিয়ে কি বোঝাচ্ছি? থিটাটা দিয়ে বোঝাচ্ছি যে কোনো স্কেলে তাপমাত্রা, বা তাপমাত্রা, শুধু তাপমাত্রাই আপাতত রাখলাম। তাহলে আমরা খেয়াল করো, বস্তুর তাপমাত্রা পরিমাপ করতে চাই, আমরা এই থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করতে চাই। সেটার জন্য আমরা কি দেখলাম, যে খুবই র্যান্ডম একটা নির্দিষ্ট মুহূর্তে যখন পারদের উচ্চতা ছিল x1, তখনকার তাপমাত্রা সাপোজ আমি ধরে নিলাম সেটা হলো θ1 একক, এবং যখন আমরা এই থার্মোমিটারটাকে একটা গরম বস্তুর সংস্পর্শে নিয়ে আসলাম, তখন পারদটা উত্তপ্ত হলো এবং সেটার আয়তন বৃদ্ধি পেয়ে দেখা গেল দৈর্ঘ্যটা x2 তে গিয়ে স্থির হলো। তার মানে কি, তাপমাত্রা তো পরিবর্তন হয়েছে। সো ওই নতুন তাপমাত্রাটাকে আমরা বললাম এটা হচ্ছে θ2 একক। তাহলে বলো এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, যে এই θ1 x1 দিয়ে কি বোঝাচ্ছি আর θ2 x2 দিয়ে কি বোঝাচ্ছি, এইটুকু ক্লিয়ার কিনা বলো। এই ছোট্ট জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলো। ক্লিয়ার 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 ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। এখন ভাইয়া চলো আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা গ্রাফ আঁকবো। দেখো গ্রাফ দেখে ভয়ের কিচ্ছু নাই, গ্রাফের মতন মজার জিনিস, সহজ জিনিস দুনিয়ার আর কিছু নাই। দেখো, সো গ্রাফ, খেয়াল করো এখানে আমরা y অক্ষ বরাবর লিখব ওই পদার্থের উষ্ণতামিতিক ধর্মটাকে, অর্থাৎ এই y অক্ষ বরাবর আমি রাখবো আমাদের x কে। x মানে কি, আমি একটু ব্র্যাকেটে লিখে দিই, এই যে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, কষ্ট করে আবার লিখছি তোমাদের জন্য, আমি তোমাদের কত ভালোবাসি দেখছো, তোমাদের জন্য কষ্ট করে আবার লিখলাম। তারপরে এটা হলো y অক্ষ বরাবর উষ্ণতামিতিক ধর্ম, আর x অক্ষ বরাবর আমরা বসাবো তাপমাত্রাটাকে। যেহেতু তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, সেই জন্য আমি এটা আবার লিখলাম কষ্ট করে, অনেক কষ্ট হয়েছে এটা লিখতে আমার, আনবিলিভেবল। সো আমরা এখন
এই তাপ এক্স বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রার যে পরিবর্তনটা সেটা কেমন হবে এইটা আমরা একটু গ্রাফের মধ্যে দেখতে চাই। এখনই বইলো না যে ভাইয়া এই θ1 এর মান কত, θ2 এর মান কত, এইগুলাতে এখনো আমি আসি নাই, জাস্ট র্যান্ডম ধরে নিছি যে যখন আমাদের পারদের উচ্চতা ছিল x1, সাপোজ সেটা আমাদের তাপমাত্রা শো করছে θ1। এই θ1 এর মান 10 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, 0 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, 50 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, ইট ক্যান বি এনিথিং। জাস্ট অ্যাজিউম করো আমাদের যখন দৈর্ঘ্যটা x1 তখন তাপমাত্রা হচ্ছে θ1, আর যখন এটাকে আমি উষ্ণ একটা বস্তুর সংস্পর্শে রাখছি, এটার পারদটা উত্তপ্ত হয়ে গেছে, তাইলে দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে এবং ওই মুহূর্তে একটা জায়গাতে গিয়ে স্থির হয়েছে, ওই মুহূর্তে তার যে তাপমাত্রা সেটা হচ্ছে θ2। এটার মান কত এগুলো আমরা এখনো কোনো কিছু ফিক্সড কোনো কিছু বলিনি, বুঝছো? এখন আসো, আমরা তো দেখলাম এখানে যে ভাইয়া আমাদের উষ্ণতামিতিক ধর্ম পরিবর্তনের সাথে সাথে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এবং বলতো উষ্ণতামিতিক ধর্মের একটা বড় বৈশিষ্ট্য ছিল যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যেন এটা সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। তোমাদের মনে আছে যে ভাত খাওয়া নিয়ে একটা এক্সাম্পল দিছিলাম আগের রেকর্ড ক্লাসে, যে বলছিলাম যে ওই দুঃখ পাইলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো দুঃখ পাইলে দেখা যায় তুমি হয়তো কখনো একই রকম দুঃখ পাইছো, তোমার হাত কেটে গেছে, তুমি হয়তো বা আবেগে 10 প্লেট ভাত খেয়ে ফেলছো, আবার এক সপ্তাহ পরে ওই একই জায়গায় একই পরিমাণ ব্যথা পাইছো, কিন্তু তখন আবেগে 2 প্লেট মাত্র ভাত খাইছো। সো তাহলে আমাদের ভাত খাওয়ার যেই প্রপোর্শনটা সেইটা কিন্তু দুঃখ পাওয়ার সাথে সমানুপাতিক ছিল না, কিন্তু চোখের পানির সাথে ছিল। যাই হোক, এগুলো লাস্ট ক্লাসের আলোচনা ছিল, অনেক মজা করে ওখানে পড়ছিলাম, তো ওইটা একবার দেখে এসো। সো যেটা বলছিলাম যে আমাদের তাপমাত্রা বৃদ্ধিটা কিন্তু আমাদের উষ্ণতামিতিক ধর্মের সাথে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। তাহলে খেয়াল করো, আমরা এই দিকে রাখছি আমাদের উষ্ণতামিতিক ধর্ম, এই দিকে রাখছি আমাদের তাপমাত্রা। তাহলে মনে করো যেই সময় আমাদের এই থিটার মান ছিল θ1 এবং এক্স এর মান হচ্ছে x1, সেই রকম একটা বিন্দু আমি মনে করলাম এইটা মনে করো এমন একটা বিন্দু যেটা হচ্ছে আমাদের θ1, x1টাকে নির্দেশ করছে। এই বুঝছো তো গ্রাফে কিভাবে করে প্লট করলাম? এক্স অক্ষ বরাবর তাপমাত্রা, এটা 0, 1, 2, 3, 4 এরকম বিভিন্ন তাপমাত্রা থাকতে পারে, আর এটা ওয়াই অক্ষ বরাবর আমাদের উষ্ণতামিতিক ধর্ম, অর্থাৎ এই ক্ষেত্রে দৈর্ঘ্যটা নির্দেশ করছে, যে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার এরকম দৈর্ঘ্য নির্দেশ করছে। তো আমাদের এই পয়েন্টে দেখো দুইটা প্রপার্টি আছে, একটা x1 একটা θ1। তো আমরা এই x1 আর θ1টা এইরকম একটা নির্দিষ্ট বিন্দুতে স্থাপন করলাম, এবং আরেকটা বিন্দু আমরা দেখছি x2 আর θ2। তো সেই বিন্দুটাকে আমরা মনে করো এইরকম একটা পয়েন্টে দেখলাম যে আমাদের এমন একটা পয়েন্ট যেখানে x অক্ষ বরাবর θ2 দূরত্ব যাওয়া লাগবে আর y অক্ষ বরাবর x2 দূরত্ব যাওয়া লাগবে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্কটা কত? এই পয়েন্টের স্থানাঙ্কটা হচ্ছে θ2, x2, θ2, x2। বুঝতে পারছো? θ2, x2, θ2, x2। ওকে, বলো এই দুইটা পয়েন্ট যে বসাইছি এইটা কি সবাই বুঝছো? কি বসাইছি? আমরা তো এক্স অক্ষ বরাবর তাপমাত্রা নিচ্ছিলাম এবং আমরা ওয়াই অক্ষ বরাবর নিচ্ছিলাম উষ্ণতামিতিক ধর্মটাকে। তাহলে আমরা এখানে দেখলাম যে এক্স অক্ষ বরাবর θ1 কোথায় আছে? এইখানে আছে। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর x1 কোথায় আছে? এইখানে আছে। তাহলে এই পয়েন্টটাই কি আমাদের θ1, x1 নির্দেশ করছে, এবং আমাদের θ2 কোথায় আছে? θ2 আছে হচ্ছে এই পয়েন্টে, আর x2 কোথায় আছে? x2 আছে এই পয়েন্টে। তাহলে θ2, x2 এই পয়েন্টটাকে নির্দেশ করছে। এখন খেয়াল করো, আমাদের এই যে x1 থেকে x2 তে যখন পারদের দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় তখন আমাদের তাপমাত্রা কিন্তু ঠিক সুষমভাবে পরিবর্তিত হয়। তাহলে আমরা এই দুইটা পয়েন্টকে নিয়ে কিন্তু একটা সরল রেখা ড্র করতে পারি। দেখো আমরা এখানে একটা সরল রেখা ড্র করতে পারি। কি করলাম দেখো, যে আমাদের মেইন টার্গেটটা কি থাকবে ভাইয়া? আমাদের মেইন টার্গেটটা থাকবে যে আমি যাতে করে যে কোনো একটা x দূরত্বের জন্য
যে কোনো একটা এক্স দূরত্বের জন্য, অর্থাৎ মনে করো আমরা এইরকম একটা পয়েন্টের কথা বলছি যেখানে আমাদের পারদের উচ্চতা যদি এক্স পরিমাণে হয়, তাহলে এইখানের থিটাটা কত সেইটা আমি পরিমাপ করতে চাচ্ছি। আমাদের মূল টার্গেট কি ছিল? তাপমাত্রা পরিমাপ করা। কি দিয়ে? ওই যে চোখের জল দিয়ে, চোখের পানি দিয়ে আমরা দুঃখ পরিমাপ করতে চাচ্ছিলাম। সো ওই রকমই যে পারদের ওঠানামা কতটুকু হয়েছে সেইটার প্রতি অবজার্ভ করে আমরা তাপমাত্রাটা পরিমাপ করতে চাচ্ছিলাম। তাহলে আমরা দুইটা বিন্দুকে ফিক্সড বলে দিলাম যে আমরা দুইটা বিন্দুর তাপমাত্রা মনে করো জানি, যে যখন পারদের উচ্চতা x1 ছিল তখন তাপমাত্রা হলো θ1, এবং যখন পারদের উচ্চতা x2 তখন তাপমাত্রা হচ্ছে θ2। আমাকে বের করতে হবে যদি পারদের উচ্চতা x হয় তাহলে তাপমাত্রাটা কত, বুঝছো? তাইলে ভাই দেখো আমাদের বলতো এই x θ পয়েন্টটা কি আমাদের এর ভিতরেই কোনো একটা পয়েন্ট না ভাইয়া? এর ভিতরেই কোনো একটা পয়েন্ট না? এটাই হচ্ছে মানে এই দুইটা রেঞ্জের মাঝেরই তো কোনো একটা পয়েন্ট, তাই না? সো তাহলে আমরা এখানে এটাকে কি লিখতে পারি? থিটা কমা এক্স, এটা র্যান্ডম একটা বিন্দু যেটা আমরা জানি না। খেয়াল করো আমাদের এখানে জানা আছে কোনগুলা, আমাদের এখানে নোন ভ্যালু কোনগুলো আছে, নোন ভ্যালু কোনগুলো আছে? নোন ভ্যালু কিন্তু আছে θ1, x1 এবং আছে হচ্ছে θ2, x2। এই দুইটা কিন্তু আমাদের নোন ভ্যালু, এগুলো আমাদের জানা আছে। এই দুইটা বিন্দুর প্রত্যেকটা মান আমরা জানি, এটার মান কত সেন্টিমিটার এটা জানি, কত সেন্টিমিটার জানি, এটা কত ডিগ্রি জানি, এটা কত ডিগ্রি জানি, এগুলো আমরা গিভেন, এগুলো দেওয়া আছে। সো এই ডেটাগুলোকে ব্যবহার করে আমি চাই যে যে কোনো একটা এক্স এর জন্য থিটার মানটা কত হবে নির্ণয় করতে, বুঝছো? যে কোনো একটা এক্স এর জন্য থিটার মানটা কত সেটা আমি বের করতে চাই। তাহলে এখন ভাইয়া আমাকে একটা কথা বলো তো, যে এই পুরোটা তো একটা সরল রেখা। আচ্ছা এই সরল রেখার আমি যদি ঢাল বের করি তাহলে বলো তো এই ঢালের মানটা কি এক একটা বিন্দুতে এক এক রকম হবে, নাকি প্রত্যেকটা বিন্দুতেই ঢাল একই রকম হবে? যেহেতু এটা একটা সরল রেখা, বলো তো সরল রেখা কেন দিছি, কেন এটা সরল রেখা দিছি একটু লিখে রাখি নোট করে, যে সরল রেখা দেওয়ার কারণটা হচ্ছে, সরল রেখা কেন দিছি এটা তোমাদের প্রশ্ন থাকে। সরল রেখা কেন দিলাম, দুইটা পয়েন্টের মধ্যে সরল রেখা কেন দিলাম? কারণ ধর্ম বা উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক ধর্ম তাপমাত্রার সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়। এই কথাটা গুরুত্বপূর্ণ, এই যে নিয়মিতভাবে বা সুষমভাবে, নিয়মিতভাবে বা সুষমভাবে পরিবর্তিত হয়, নিয়মিতভাবে বা সুষমভাবে পরিবর্তিত হয়। সো আমাদের মূলত যেহেতু সুষমভাবে পরিবর্তন হচ্ছে, একদম একটা এক গুণ হলে ওইটাও এক গুণ হচ্ছে, এটা 10 গুণ হলে এটাও 10 গুণ হচ্ছে, নিয়মিতভাবে বা সুষমভাবে যেহেতু পরিবর্তন হচ্ছে এই জন্য এটা কিন্তু সরল রেখা হচ্ছে। ঠিক আছে, সরল রেখা হচ্ছে। কেন সরল রেখা এটা লাগলে আমি পরে আবার ব্যাখ্যা দিব, আরো একটা ব্যাখ্যা এখানে দেওয়া যায়, কিন্তু এখন বেশি ব্যাখ্যা দিলে মাথায় লোড নিতে পারবে না, দরকার নাই। জাস্ট এটা মাথায় রাখো সরল রেখা কেন আমরা দিছি দুইটা পয়েন্টের মধ্যে, কারণ নিয়মিতভাবে এই বৈশিষ্ট্যটা এটার সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়, সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। ফ্যান্টাস্টিক। সো এখন আমাদের কথা হচ্ছে ভাইয়া যেহেতু এটা একটা সরল রেখা তাহলে ঢাল কি প্রত্যেকটা পয়েন্টে একই রকম না? ঢাল প্রত্যেকটা পয়েন্টে কি একই রকম হবে না, সেম হবে না? হ্যাঁ, তাহলে ভাইয়া আমাকে একটু বলো তো দেখি, যদি ঢাল প্রত্যেকটা পয়েন্টে সেম হয়, এখন চলো আমরা এই বিন্দুগুলোর মধ্যে, এই বিন্দুগুলোর সাহায্যে সরলরেখার ঢাল বের করি। খেয়াল করো প্রথমে আমরা চলো যে ধরো এ সি যেটা আছে, বা এসি না এ বি যে অংশটুকু আছে এইটার ঢাল আগে বের করি, এ বি অংশের ঢাল বের করি। আমি যদি এভাবে লিখি যে ঢাল এ বি, যেহেতু সরল রেখা তাহলে ঢাল এবি এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি ঢাল এসি, এটা লেখা যায়। অথবা তুমি লিখতে পারো সমান সমান ঢাল বিসি, ইচ্ছা, কোনো অসুবিধা নেই। এখন দেখো আমার এই এবি আর এসি নেওয়ার একটা স্পেশাল কারণ আছে, সেই কারণটাও আমি তোমাদেরকে বলবো। দেখো ঢাল এবি, বলো তো ভাইয়া ঢাল এবি আমরা কিভাবে লিখি? আমরা জানি যে কোনো সরলরেখার জন্য যখন আমরা ঢাল বের করি ঢাল সমান সমান কি হয়, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, অর্থাৎ ওয়াই অক্ষের পরিবর্তন আর নিচে থাকে এক্স অক্ষের পরিবর্তন। তাহলে ভাইয়া আমাকে একটু বলো তো দেখি, ঢাল এবি যখন লিখছো তখন আমাদের এই ওয়াই অক্ষের পরিবর্তন কত বলো তো? আমরা এটাকে কি লিখতে পারি, এক্স মাইনাস এক্স ওয়ান,
এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কি হবে আমাদের থিটা মাইনাস থিটা ওয়ান, থিটা মাইনাস থিটা ওয়ান, এবং সমান সমান বলতো ঢাল এসি যেটা আছে, ঢাল এসি যেটা আছে, এই দুইটা পয়েন্টের সাহায্যে আমি যদি ঢাল বের করতে চাই তাহলে কিভাবে পারবো? দেখো এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কি হবে থিটা টু মাইনাস থিটা ওয়ান। এই বলো এইটা কি তোমাদের জন্য একদম নতুন কিছু লাগলো? এই ঢাল বের করার সিস্টেম এটা কি তোমরা জানো না আগের থেকেই? এই যে যখন আমরা ডেল ওয়াই করি এটা তো ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে এইটা থেকে এইটা বাদ যাবে এবং ডিভাইডেড বাই এটা থেকে এটা বাদ যাবে, সেটাই করলাম। আবার এ বি অংশের যদি ঢাল বের করতে চাই তাহলে কি হবে? তাহলে এই এক্স থেকে এই এক্সটা বাদ দিলাম আর এই এক্স থেকে এই এক্সটা বাদ দিলাম, তাদের পার্থক্য নিলাম আর কি। তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা একটা দারুণ একটা সমীকরণ হয়েছে। খেয়াল করো কেন এটা এত দারুণ একটা সমীকরণ। কারণ আমাদের এই সমীকরণের মধ্যে বলতো নোন ডেটা কোনগুলা ছিল? আমরা জানতাম কোন ভ্যালুগুলো? আমরা জানতাম কিন্তু থিটা ওয়ান এক্স ওয়ান, থিটা টু এক্স টু, এই প্রত্যেকটা ভ্যালু আমাদের নোন ছিল, জানা ছিল, গিভেন ছিল। এখন এই সমীকরণটার দিকে একটু তাকিয়ে দেখো, এক্স ওয়ানের মান আমরা জানি, থিটা ওয়ানের মান আমরা জানি, এক্স টু এর মান জানি, এক্স ওয়ানের মান জানি, থিটা টু এর মান জানি, থিটা ওয়ানের মান জানি। বলো তো জানি না কার কার মান? আমরা কিন্তু বলে দিছিলাম যে একটা নির্দিষ্ট এক্স যদি তুমি দেখো তাহলে থিটার মান কত নির্ণয় করো, কারণ পারদের উচ্চতা কত বা দৈর্ঘ্য কত সেটা তো আমরা মাপতেই পারবো। সো পারদের একটা নির্দিষ্ট উচ্চতার জন্য ওই মুহূর্তে তাপমাত্রা কত সেটাই তো আমাদের, ওই মুহূর্তে থিটা কত এটাই তো আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি এক্স এর মানও কিন্তু জানি, তাহলে জানি না কার মান? জানি না এই থিটা এর মানটা, এই থিটা এর মানটা, এইটা আমার কাছে শুধুমাত্র একটাই কিন্তু আননোন। তাহলে আমি এই ইকুয়েশন থেকে কি সুন্দর করে থিটা এর ভ্যালুটা বের করতে পারবো না? দেখো দুইটা আননোন না, কিন্তু দুইটা আননোন না, এখানে আননোন কিন্তু এই একটাই। কারণ আমি কি বলছি যে মনে করো এক্স ওয়ান দৈর্ঘ্যে তাপমাত্রা থিটা ওয়ান, এক্স টু দৈর্ঘ্যে তাপমাত্রা থিটা টু, যখন দৈর্ঘ্য এক্স তখন থিটা কত, অর্থাৎ একমাত্র থিটার সাথে কিন্তু দেখো প্রশ্নবোধক চিহ্ন ছিল, এক্স এর মানও কিন্তু আমাদের গিভেন আছে। সো তাহলে আমরা এখান থেকে সবগুলো ডেটা দেওয়া, খালি একটা মান আমাদের আননোন, তাইলে আমি এই সমীকরণ ইউজ করে সহজেই থিটা বের করে ফেলতে পারবো। এখন আমাকে তোমরা একটু বুদ্ধি করে বলো তো যে ভাই আমি যদি ঢাল বি সি নিতাম তাহলে কি আমার সমীকরণটা এত সহজ হতো? আমি যদি ঢাল বি সি নিতাম, যদি ঢাল বি সি এটা যদি নিতাম তাহলে কি আমাদের সমীকরণটা এত সহজ হতো? না। তখন দেখা যেত সমীকরণের দুই পাশে আমাদের থিটা দুইবার চলে আসছে, এই পাশেও একবার থিটা আসছে, ওই পাশেও একবার থিটা আসছে। ওইটা ভুল হতো না, কিন্তু ওইটা দিয়ে ক্যালকুলেশন করাটা একটু লেন্দি হয়ে যেত। বুঝতে পারছো? সো ওইখানে আমাদের যদি এই পাশেও একটা থিটা থাকে, এই পাশেও একটা থিটা থাকে, তখন কিন্তু আমাদের জন্য সমীকরণটা লেন্দি হয়ে যেত। আচ্ছা কেমন হতো একজন জিজ্ঞেস করছো, দেখো আমি একটু কেমন হতো দেখাই দিই, এটা খাতায় না লিখলেও হবে, খাতায় না তুললেও হবে, একটু দেখো তখন কেমন হতো সমীকরণটা। দেখো যদি আমি এইটা থেকে এটাকে বাদ দিতাম তাহলে আমাদের ঢাল এ বি, ধরো আমি এই দুইটা পয়েন্টকে নিলাম যে ঢাল এ বি সমান সমান তো ভাইয়া ঢাল বিসি, এটা না লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। দেখো আগে যে আমি এ বি আর বিসি কেন নিলাম না, নিলে সমস্যা কি ছিল? কোনো অসুবিধা ছিল না, কিন্তু একটু বড় ক্যালকুলেশন হয়ে যেত। যেমন আমাদের এখানে তখন লিখতে হতো যে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই থিটা মাইনাস থিটা ওয়ান, ভেরি গুড লিখলাম। এবং তারপরে আমাদের ওখানে লিখতে হতো এক্স টু মাইনাস এক্স ডিভাইডেড বাই থিটা টু মাইনাস থিটা। এই দেখো তো থিটা কি সমান সমানের দুই পাশে চলে আসছে না? তাহলে এটাকে আবার তুমি আর গুণ করবা, থিটা কমন নিয়ে তারপর একটা ভ্যালু বের করবা, এটা তো আসলে অনেক লম্বা একটা প্রসেস হয়ে যাবে, তাই না? এটা অনেক লম্বা একটা প্রসেস হয়ে যাবে। সো তাহলে এই কাহিনী কেন করতে যাবা? সো এই কারণেই কিন্তু আমরা ওই মানে যাতে করে বিষয়টা লেন্দি না হয় সেজন্য আমরা চেষ্টা করছি যতটা সম্ভব নোন ভ্যালুগুলাকে, নোন ভ্যালু যেগুলো আছে সেগুলাকে আমাদের সমীকরণের মধ্যে রাখা। তাহলে দেখো এ বি নিয়ে একবার করছি, তাহলে সমীকরণের মধ্যে আমাদের একটা আননোন চলে আসছে, আর তো আননোন নিয়ে আসার দরকার নাই। সমান সমান এরপরে আমরা নোন দুইটা ভ্যালু দিয়ে ঢালটা বের করছি। তাহলে আশা করি বুদ্ধিটা বুঝতে পারছো, বুঝতে পারছো? বুঝছি, ভেরি গুড ভেরি গুড। তো তাহলে আমরা আশা করি ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার যে কিভাবে করে জিনিসটা আসলো। এখন খেয়াল করো, বলো তো আমরা এই ক্ষেত্রে আমাদের নোন
ডেটা কয়টা ইউজ করছি? দুইটা ইউজ করছি না? নোন ডেটা দুইটা ইউজ করছি না? তো যখন আমরা দুইটা নোন ডেটা ইউজ করব, দুইটা নোন ভ্যালু ইউজ করব, তখন আমরা আসলে বলি যে এখানে দুইটা স্থির বিন্দু আছে। দুইটা স্থির বিন্দু আছে। তোমাদেরকে একদম জেনারেলাইজড ভাবে দেখাইছি কিন্তু। সো স্থির বিন্দুর কথা বাদ দাও, আপাতত মাথায় ঢোকানোর দরকার নাই। সো দেখো আমরা এখানে কি জানতাম? x1 জানতাম, θ1 জানতাম, x2 জানতাম, θ2 জানতাম। যে কোনো একটা x এর জন্য থিটার ভ্যালু কত, এইটার সূত্রটা আমরা কিন্তু এখানে বের করলাম। সো নরমালি সূত্রটাকে আসলে কিভাবে লেখা হয় এটা আমি তোমাদেরকে যদি একটু দেখাই, সূত্রটা কিভাবে লেখা হয়। সূত্রটা এইভাবে করে লেখা হয় যে আমাদের থিটা মাইনাস θ1 ডিভাইডেড বাই θ2 মাইনাস θ1 সমান সমান x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। খেয়াল করো, এগুলার ভ্যালু জানো, এগুলার ভ্যালু জানো, θ1 θ1 θ2 এর ভ্যালু জানো, জাস্ট থিটাটা তোমার এখানে আননোন। তো এইখানে আমাদের কিন্তু এইটাই হলো মূল সমীকরণ ভাইয়া, এটাই হচ্ছে আমাদের মূল সমীকরণ। এখন কথা হচ্ছে এই যে নোন যে দুইটা ডেটা দেওয়া থাকতে হবে, এই নোন দুইটা ডেটা দেখা যায় বিজ্ঞানীরা ফিক্স করে দিছে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। আবার বলছি কথাটা, যে নোন যেই দুইটা ডেটা দেওয়া আছে θ1 x1 এবং θ2 x2, এই দুইটা ভ্যালু বিজ্ঞানীরা আমাদের জীবন সহজ করার জন্য দুইটা বিন্দুকে ফিক্স করে দিছে। কিন্তু যদি ওনারা ফিক্স নাও করত তাহলেও আসলে আমাদের কোনো অসুবিধা হতো না। সো ওইটার কথায় পরে আসি, আগে দেখি বিজ্ঞানীরা আমাদের জীবন কিভাবে সহজ করছে। সো বিজ্ঞানীরা আমাদেরকে দুইটা নোন বিন্দুর কথা বলে রাখছে, বলে দিছে যে ভাই তোমার নোন বিন্দু কোনটা হবে, জানা বিন্দু দুইটা কোনটা, এটা নিয়ে তোমাকে এত অ্যানালাইসিস করতে হবে না। আমি তোমাকে দুইটা জানা বিন্দু দিয়ে দিব, আমি তোমাকে দুইটা জানা বিন্দু দিয়ে দিব। সেটা কি কি? তারা বলে যে একটা বিন্দু হচ্ছে বরফ বিন্দু ধরবা, আর একটা বিন্দু হচ্ছে বাষ্প বিন্দু ধরবা। বরফ বিন্দু মানে কি তোমরা কি বুঝতেছো আমি কোনটার কথা বলছি? আমাদের এই থিটার মানটা বের করতে গেলে কি আমাদের মূলত θ1 x1 আর θ2 x2 এই দুইটা ভ্যালু লাগবে না? θ1 x1 আর θ2 x2 এর কথা, θ1 x1 আর θ2 x2 এটা তো আমাদের জানা লাগবে। সো এই জানা দুইটা বিন্দু আমরা কোত্থেকে পাবো? এই জানা দুইটা বিন্দু আমরা কোনটাকে ধরবো? ভাইয়া জানা বিন্দু তো এইটাও হতে পারে, এই দুইটা বিন্দু আমি যদি জানতাম তাহলে এই দুইটা দিয়েও তো আমি ম্যাথ করে ফেলতে পারতাম। খেয়াল করো, যদি আমাকে θ1 x1 θ2 x2 না বলে, যদি আমাকে এই যে এই বেগুনি কালারের যেই দুইটা পয়েন্ট আমি এখানে আঁকছি এই দুইটার যদি স্থানাঙ্ক বলে দিত, তাহলেও কি আমি একই সমীকরণে ফেলতে পারতাম না? বলো তো, বলো তো, একই সমীকরণে ফেলতে পারতাম না? যদি আমাদের এইরকম দুইটা পয়েন্ট না দিয়ে, আমরা যদি এরকম দুইটা পয়েন্ট না জেনে, আমরা যদি র্যান্ডম এখানে যে কোনো দুইটা বিন্দু সম্পর্কে জানতাম যে এদের মান কত, এখানকার θ1 x1 এখানকার θ2 x2 কত, তাহলেও কি আমি একই সমীকরণে ঢালের সূত্র দিয়ে আমি করে ফেলতে পারতাম না? বলো তো, পারতাম। কিন্তু বিজ্ঞানীরা আমাদের জীবনটা একটু সহজ করে দিছে, বলছে না ভাই তোমরা তাহলে ভেজাল তৈরি করবা, দেখা যাবে এক একজন এক একটা জানা বিন্দু ধরতেছে, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু মেসড আপ হয়ে যাবে, একজন এসে নিয়ে ঝগড়া লাগাই দিতে পারে। সো সেই কারণে আমরা একটা ফিক্স করে দিচ্ছি। তো আমরা বললাম ভাই কি ফিক্স করছেন বলেন? তারা বলল যে ভাই আমরা চলো একটা ফিক্স করে দেই, এইটাকে আমরা বলবো নিম্ন স্থির বিন্দু, বা যেটাকে আমরা বলি বরফ বিন্দু। একটাকে আমরা ফিক্স করে দিলাম, এইটাকে আমরা বলছি বরফ বিন্দু, আর আরেকটা যেই বিন্দু থাকবে এইটাকে তুমি ধরে নাও বাষ্প বিন্দু, এইটাকে তুমি ধরে নাও বাষ্প বিন্দু। সো একটা হলো বরফ বিন্দু, একটা হলো বাষ্প বিন্দু। তোমরা নিজেরাই বুঝতে পারছো দুইটার মধ্যে আসলে টেম্পারেচারের ডিফারেন্স কত, বা কোনটা দিয়ে কোন তাপমাত্রাটাকে বোঝাচ্ছে। সো বরফ বিন্দু বলতে আমরা বুঝতেছি ওই যে 0 ডিগ্রি সেলসিয়াসে যখন বরফ গলছে, আর বাষ্প বিন্দু মানে কোনটা বোঝাচ্ছি বলতো? 100 ডিগ্রি সেলসিয়াস, মানে যেখানে পানিটা বাষ্পে রূপান্তরিত হচ্ছে, স্বাভাবিক চাপে পানিটা যেখানে বাষ্পে রূপান্তরিত হচ্ছে, সেইটা হলো আমাদের বাষ্প বিন্দু, আর এটা হলো বরফ বিন্দু। তার মানে কি? তার মানে হচ্ছে যদি আমি সেলসিয়াস স্কেলের কথা বলি, তাহলে x1 দৈর্ঘ্য হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে, আর x2 দৈর্ঘ্য হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে। পারদের মধ্যে অবশ্যই x1 এর দৈর্ঘ্যের মানটা কত সেন্টিমিটার, x2 এর মান কত সেন্টিমিটার, এগুলো আমাদের প্রশ্নে বলা থাকবে, কোনো চিন্তা নাই। সো তাহলে দেখো এখানেই হচ্ছে অ্যামেজিং ব্যাপারটা।
অনেকের মধ্যে এরকম একটা ভুল ধারণা থাকে যে ভাইয়া আমরা দুই স্থির বিন্দু যেটা নিয়ম আছে বা বরফ বিন্দু বাষ্প বিন্দু না দিলে আমি ম্যাথ করতে পারবো না বা আমার পক্ষে কখনো সম্ভব না। ওই কনসেপ্টটা থেকে বেরোয় আসতে হবে। মেইন বিষয়টা হচ্ছে যদি তোমাকে এই সরলরেখার উপরে যে কোনো দুইটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেয় তাহলেই কিন্তু তুমি অন্য আরেকটা পয়েন্টের এক্স এর মান জানা থাকলে থিটার মান কত সেটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, ঢাল যেহেতু সমান থাকছে। ভেরি গুড। সো তাহলে ভাইয়া এইবার চলো আমরা একটু দেখি যে বরফ বিন্দু আর বাষ্প বিন্দু এই দুইটার মধ্যে আমরা যদি একটু সংজ্ঞা লিখতে চাই, কারণ এই সংজ্ঞা আবার পরীক্ষার মধ্যে আসে। সো আমি একটু তোমাদেরকে বলি, আমরা মূলত তাপমাত্রা পরিমাপ করি দুইটা মেথডে। একটা মেথডকে আমরা বলি এক স্থির বিন্দুর সাহায্যে মাপা, একটাকে আমরা বলি এক স্থির বিন্দুর সাহায্যে মাপা, এবং ভাইয়া আরেকটাকে আমরা বলি দুই স্থির বিন্দুর সাহায্যে মাপা। দুই স্থির বিন্দুর সাহায্যে মাপা, একটা হলো এক স্থির বিন্দু দিয়ে মাপা আর একটা হলো দুই স্থির বিন্দু দিয়ে মাপা। বলো তো ভাইয়া এখানে স্থির বিন্দু কয়টা ছিল বা জানা বিন্দু কয়টা ছিল? দুইটা ছিল। তাই এই মেথডে আমরা যেই উপায়টা বের করছি বা এই যে সমীকরণটা বের করছি বা এই যে উপায়টা বের করছি এটা হচ্ছে দুই স্থির বিন্দুর সাহায্যে তাপমাত্রা পরিমাপ। কারণ আমরা দুইটা স্থির বিন্দুর মান জানতাম, দুইটা স্থির বিন্দুর মান জেনে আরেকটা বিন্দুর মান আমরা বের করছি। সো এখানে দুইভাবে তাপমাত্রা পরিমাপ করা যায়, একটা হলো দুই স্থির বিন্দু দিয়ে, একটা এক স্থির বিন্দু দিয়ে। আমরা এতক্ষণ পর্যন্ত এই দুই স্থির বিন্দু নিয়ে আলোচনা করছিলাম। এখন খেয়াল করো, এই দুই স্থির বিন্দুর কে আমরা ওই যে বললাম না যে কোনো দুইটা নন ভ্যালু হলেই হবে, কিন্তু বিজ্ঞানীরা আমাদের জীবন সহজ করার জন্য কি করছে, দুইটা স্থির বিন্দু কোনটা কোনটা হবে সেটা তারা ফিক্স করে দিছে। সেটা বলছে যে একটা তুমি নিবা বরফ বিন্দু, একটা তুমি নিবা বরফ বিন্দু, এবং আরেকটা তুমি নিবা বাষ্প বিন্দু, আরেকটা তুমি নিবা বাষ্প বিন্দু। দেখো বরফ বিন্দু বলতে আমরা কি বুঝি? বরফ বিন্দু বলতে আমরা কি বুঝি? বরফ বিন্দুকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো নিম্ন স্থির বিন্দু। একটু নোটে এগুলা রাখো। এটাকে আমরা বলি নিম্ন স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু ইংরেজিতে এটাকে বলা হয় লোয়ার ফিক্সড পয়েন্ট। লোয়ার ফিক্সড পয়েন্ট। আচ্ছা, এবং তুমি যদি সংজ্ঞাটা দেখো যে নিম্ন স্থির বিন্দু আমরা কাদেরকে বলি বা বরফ বিন্দু কাকে বলি? যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে। একটু লিখে নিও, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থির বিন্দু বলে। তাকে, এই যে আমি শর্টকাটে লিখলাম, লোয়ার ফিক্সড পয়েন্ট বলে। তাকে এলএফপি বলে, না দরকার নেই, তাকে নিম্ন স্থির বিন্দু বলে। ও সরি, আসলে তোমাদের আমি এত ভালোবাসি, আসলে এই ভালোবাসার কোনো মূল্য হয় না। যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলে। বা কি বলে? আবার কষ্ট করে লিখছি তোমাদের জন্য, নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলে। এবং এই বরফ বিন্দু যেটা, সেই বরফ বিন্দুটাকে আমরা এর মান কত? এর মান হচ্ছে, যদি তুমি ডিগ্রি সেলসিয়াসে দাও সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, তুমি যদি ফারেনহাইটে দাও তাহলে এটা 32 ডিগ্রি ফারেনহাইট, তুমি যদি কেলভিনে দাও তাহলে এটা 273 কেলভিন। ওকে, ভেরি গুড। এইটা গেল। এইবার আসো আমরা বাষ্পবিন্দু সম্পর্কে একটু জানি। সো বাষ্পবিন্দুরও এরকম নাম আছে, এটাকে বলা হয় ঊর্ধ্ব স্থির বিন্দু। বাষ্পবিন্দুকে আরেকটা যে নামে ডাকা হয় সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। লিখে ফেলো খাতায়, যেভাবে আমি তুলছি সেভাবেই তুলো। এবং এটাকে ইংরেজিতে সুন্দর নামে যেটা ডাকা হয় সেটা হলো হায়ার ফিক্সড পয়েন্ট বা আপার ফিক্সড পয়েন্ট, রাইট? এটাকে বলা হয় আপার ফিক্সড পয়েন্ট। আপার ফিক্সড পয়েন্ট। ওকে। এবং
ঊর্ধ্ব, এটার যদি আমি বলি যে বাষ্পবিন্দু আমরা কিভাবে হিসাব করব বা সংজ্ঞাটা কি, যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হয়, যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি, একটু লিখে নাও, যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হয়, যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হয় বা পরিণত হতে শুরু করে তাকে ঊর্ধ্বস্থির বলে, বা পরিণত হতে শুরু করে, এটা বললে ভালো, পরিণত হতে শুরু করে তাকে, এই যে তোমাদেরকে ভালোবেসে আবার কষ্ট করে লিখছি, তাকে ঊর্ধ্বস্থির বিন্দু বা বাষ্পবিন্দু বলে, বাষ্পবিন্দু বলে। এবং এটা এর মান কত? এর মান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বা 212 ডিগ্রি ফারেনহাইট বা 373 কেলভিন। 373 কেলভিন। একটু লিখে ফেলো, যা কিছু লিখলাম একটু লিখে ফেলো। ঠিক আছে ভাই, x1 x2 কি হবে? গুড। x1 x2 হচ্ছে কি ছিল বলতো? উষ্ণতামিতিক ধর্মের পরিমাণটা, যেমন আয়তনের পরিমাণটা কত, বা যদি আমাদের কাছে একটা পরিবাহী থাকে সেই পরিবাহী তারের রোধ কত। সো x1 হচ্ছে তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই পারদ স্তম্ভের উচ্চতা কত, সেটা হলো x1। আর x2 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই পারদ স্তম্ভের উচ্চতাটা কত। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বরফবিন্দু আর বাষ্পবিন্দু এর জন্য কি x1 x2 টা ফিক্সড না? হ্যাঁ, একটা নির্দিষ্ট উষ্ণতামিতিক পদার্থের উষ্ণতামিতিক ধর্মের জন্য x1 x2 ফিক্সড। হ্যাঁ, 273.15 ছিল, ওই অনেক সময় 15 লেখা, অনেক সময় লেখে না। ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই। না, কে এর উপরে ডিগ্রি হবে না, কে শুধুমাত্র কেলভিনেই থাকে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এখন আমরা যদি আমাদের আগের যেই স্লাইডটা ছিল, এখানে আমরা কি θ1 θ2 বলছিলাম না? তাহলে এখন খেয়াল করো, আমাদের যে মূলত নোন যে পয়েন্টটার কথা আমরা এতক্ষণ বলছিলাম, নোন পয়েন্টটা হচ্ছে আসলে মূলত থিটা আইস, থিটা, মানে জিনিসটা এভাবে করে লিখলে ভালো হয়, যে θ1 যেটা ছিল সেটা হচ্ছে আসলে থিটা আইস, এবং θ1 এ যে উষ্ণতামিতিক ধর্ম ছিল সেটাকে আমরা বলবো এক্স আইস। আইস বলতে যে বরফ বিন্দুর কথা বলা হচ্ছে। এবং θ2 যেটা, সেটা আমরা রিপ্লেস করব থিটা স্টিম দিয়ে বা বাষ্পবিন্দু দিয়ে। এবং x2 যেটা, সেটাকে আমরা লিখব হচ্ছে এক্স স্টিম দিয়ে। তাহলে দেখো তো, আমাদের যে সূত্রটা ছিল, সে সূত্রটা কি ছিল? দেখো সূত্রটা কি ছিল, থিটা মাইনাস θ1 ডিভাইডেড বাই, দেখো সূত্রটা ছিল এরকম, থিটা মাইনাস θ1, তোমাদের আবার সূত্র লেখা দরকার নেই, তোমাদের তো খাতায় লেখাই আছে, এবং θ2 মাইনাস θ1 ইজ ইকুয়ালস টু, আমি আগের সূত্রটা লিখছি এখানে, x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে যখন আমাদের নোন পয়েন্টগুলো জানা হয়ে গেল, আমরা যখন জানি যে আমাদের নোন পয়েন্টগুলো আসলে কারা কারা, তখন আমরা এখানে কি লিখবো দেখো, যে থিটা মাইনাস θ1, থিটা মাইনাস θ1, তাহলে আমাদের থিটাটাই বের করতে হবে। θ1টা আমরা রিপ্লেস করব থিটা আইস দিয়ে, কারণ এটা হলো সেই 0 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি ফারেনহাইট বা 273 কেলভিন, এক এক স্কেলে এক এক রকম মাত্রা। এবং θ2 হচ্ছে থিটা স্টিম মাইনাস থিটা আইস, θ1 ছিল থিটা আইস, সমান সমান এখানে কি হবে, এখানে হচ্ছে ওই উষ্ণতামিতিক ধর্মের যে মানটা, সেটা থিটা ডিগ্রি তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্মের মানটা কত, আর থিটা আইস মানে x1 এর ভ্যালু কি ছিল, x1টা x আইস দিয়ে হয়ে গেছে, অর্থাৎ এটা হলো ওই বরফ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম কত, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 32 ডিগ্রি ফারেনহাইট বা ওই 273 কেলভিনে আমাদের এই এক্স আইসের মান কত। এবং নিচে হচ্ছে x2 যেটা, সেটা তো আমরা স্টিম দিয়ে কনভার্ট করছি, স্টিম মাইনাস হচ্ছে এক্স আইস। সো এই যে সূত্রটা আছে, এটা হলো একদম বেসিক সূত্র, এবং বইতে শুধুমাত্র এই সূত্রটাই লেখা আছে।
বইতে এই জিনিসটা সম্পর্কে কোনো ধারণা দেওয়া নাই। এটার কারণে একটা বদ্ধমূল ধারণা হয়ে যায় যে স্থির বিন্দু মানে সবসময় হয়তো বরফ আর বাষ্পই হতে হবে, কিন্তু এটা ম্যান্ডেটরি না। আমরা স্থির বিন্দুর জন্য মানে স্থির বিন্দু যে কোনো দুইটা পয়েন্টই কিন্তু আসলে আমরা বানাতে পারি। সো এটা একটু খেয়াল রেখো, ঠিক আছে? সো তাহলে মেইন সূত্র এটা, বই অনুযায়ী বা তোমাদের যে ইন্টারেস্ট সিলেবাস সেই অনুযায়ী কিন্তু মেইন সূত্র ভাইয়া এটাই। মেইন সূত্র যেটা, মেইন সূত্র এইটাই। দুই স্থির বিন্দু দিয়ে আমরা এখানে আমাদের থিটার মানটা কত সেটা পরিমাপ করব। চলো একটা ম্যাথ দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে আসলে কি হচ্ছে এখানে, কাহিনীটা কি হচ্ছে। ভাই এই সূত্র থেকে থিটা আর গুণ করে বের করা যায় না? হ্যাঁ, থিটার মান তো বের করাই যায়। তুমি এখন এই পার্টটাকে এটা দিয়ে গুণ দিয়ে দাও, তার সাথে থিটা আইস দিয়ে যোগ করো। কিন্তু ওইটা মনে রাখার থেকে এটা মনে রাখা সহজ না, যে থিটা থেকে থিটা আইস বাদ দিব, স্টিম থেকে আইস বাদ দিব, এবং এখানে যেই ফরম্যাটে রাখছি এখানে সেম ফরম্যাটে থাকবে। জাস্ট দেখো রিপ্লেস হয়ে গেছে, থিটার জায়গায় এক্স, আইসের জায়গায় আইস, স্টিমের জায়গায় স্টিম, আইসের জায়গায় আইস। সো তাহলে অনুপাতগুলা কিন্তু সেম সেম থাকছে। x1 x2 প্রশ্নে দেওয়া থাকবে। চলো আমরা কয়েকটা ম্যাথ দেখলেই তো বুঝে যাব। ঠিক আছে, ঠিক আছে, বলো এই পর্যন্ত কি বুঝছো কিনা একটু জানাও তো আমাকে। এই পর্যন্ত কি বুঝছো কিনা? যারা বুঝো নাই তাদের জন্য শর্টকাট বলি, তারা জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, তারা জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে? আর এতক্ষণ পর্যন্ত যেটা বলছি সেটা খুবই কোর বেসিক একদম, যেই পর্যন্ত আসলে বইগুলাতেও এত ডেপথে আলোচনা নাই, কিন্তু ওইটার কারণে অনেক সময় ভুল ধারণা তৈরি হয় স্টুডেন্টদের মনে। সো আশা করি বুঝতে পেরেছো। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সো তাহলে আমরা দেখলাম যে আমরা যে কোনো দুইটা বিন্দুকে স্থির জানলে আমরা অন্য একটা টেম্পারেচার বের করতে পারি। সো বিজ্ঞানীরা আমাদের জীবন সহজ করার জন্য দুইটা স্থির বিন্দু কারা কারা হবে সেটা ঠিক করে দিছে। একটা বলছে বরফ বিন্দু, একটা বলছে বাষ্প বিন্দু, এবং সেটার সাহায্যে আমরা কিন্তু মূল যে সূত্রটা সেটা এখান থেকে ডিরাইভ করতে পারলাম। এবং এখানে আমরা কি দেখছি, এখানে আমরা মূলত দুই স্থির বিন্দুর সাহায্যে তাপমাত্রা নির্ণয় করাটাই মূলত এখানে দেখছি। ঠিক আছে, এরপর আমরা এক স্থির বিন্দু আসবো, এটা আরো মজা দেখবা। ঠিক আছে, তাহলে চলো একটা দুইটা একটু ম্যাথ করে ফেলি, তাহলে আমাদের মধ্যে যেই ঝামেলাগুলো আছে সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও, এইগুলা না এগুলা না, একটা ম্যাথ করব। কোনটা করা যায়? এটা করি, হ্যাঁ চলো। এই প্রবলেমটা একটু দেখো, প্রবলেমটা একটু দেখো। দাঁড়াও, এই স্লাইডটা একটু উপরে উঠাই নিয়ে আসি, স্লাইডটা আমরা একটু উপরে নিয়ে আসি। সো একটা ম্যাথ করলে পুরাটা আইডিয়া হয়ে যাবে যে আসলে আমরা কি করলাম ভাইয়া, কাহিনীটা কি হয়েছে আসলে, কাহিনীটা কি করলেন। হ্যাঁ, সো এই ম্যাথ তুলবা? আচ্ছা তুলে ফেলো, ম্যাথটা একটু চট করে তুলে ফেলো, দেখি একটু সময় দিয়ে দিই, ম্যাথটা একটু চট করে তুলে ফেলো। তোমরা যেহেতু সুন্দর করে নোট করো, আমি দেখছি নোট করে আবার আমার মেনশন দাও, ভাল লাগে খুব। সো যেহেতু নোট করো সুন্দর করে, ক্লাসের মধ্যে নোট করে ফেলো। 50 সেকেন্ড সময় দিলাম, একটু তুলে ফেলো সবাই। না না বাবা, বই তো লাগবেই, বই তো লাগবেই, বই তো লাগবেই। তোমার ক খ এর সংজ্ঞা তো পড়তে হবে না ভাই। আমি ভেক্টরের সিকিউ করতে গিয়ে দেখি কিছু পারি না। শোনো, যে প্রবলেম তুমি এখন যেটা অবস্থায় আছো সেটা হচ্ছে যে তুমি সাইকেল চালাতে হয় কিভাবে সেটার বই পড়ছো, সেটা বুঝছো, মেকানিজম বুঝছো, কিন্তু সাইকেল চালাইতে দিলে তুমি এখন চালাইতে পারছো না, বিষয়টা এইটা। তাহলে কি করতে হবে বলো? সাইকেল নিয়ে রওনা দিতে হবে। তো যখন যাত্রা শুরু করবা তখন দেখবা যে আসলে সহজ হতে থাকবে আস্তে আস্তে। সো তুমি প্রবলেমগুলা ফেস করবা, ওইটাতে একটু স্ট্রাগল করবা, তারপরে একটা সলভ হয়ে আসবা। তো এটা একটা জার্নি। তোমাকে কিন্তু আসলে যখন আমরা পড়ায় দিচ্ছি, তুমি দেখবা যে আসলে সকল কনসেপ্ট ওই ক্লাসের মধ্যে চলে আসছে, কিন্তু হয় কি, যখন একটা হুট করে প্রবলেম দেখো তখন কোন কনসেপ্টের সাথে এটা যে মিলবে এইটা রিলেট করাটা প্রথম একটু কষ্টকর হয়। বুঝতে পারছো? ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। ডান, ভেরি গুড। দেখো কি বলছে, একটা সুষম রন্ধ্রের, রন্ধ্র মানে ছিদ্র, ফুটা, একটা সুষম রন্ধ্রের থার্মোমিটারের সাথে একটা সেন্টিমিটার স্কেল যুক্ত করা আছে। তার মানে ভাইয়া বিষয়টা এরকম যে মনে করো এইটা হচ্ছে আমাদের একটা থার্মোমিটার, এটা হচ্ছে আমাদের একটা থার্মোমিটার। এই থার্মোমিটারের সাথে আমাদের একটা স্কেল, সেন্টিমিটারের একটা স্কেল যুক্ত করা আছে। এটা হলো আমাদের সেন্টিমিটার স্কেল, এটা হলো আমাদের সেন্টিমিটার স্কেল। ঠিক আছে, সো দেখা গেল
সুষম রন্ধ্রের থার্মোমিটার, এটা হলো সেই থার্মোমিটারটা, এর সাথে একটা সেন্টিমিটার স্কেল যুক্ত আছে, যুক্ত করে দিলাম। বুঝো, বরফে যখন থার্মোমিটারটা আমরা রাখি, বরফ মানে কি 0°C, সো বরফে যখন আমরা থার্মোমিটারটা রাখি তখন এটার পাঠ দেয় 7.3 সেন্টিমিটার। তার মানে কি দেখো, যেটা বলছে যে যখন বরফে রাখা হয় তখন কি এটা হাইটটা এরকম একটা লেভেলে থাকবে। যখন আমি এখানে বরফের মধ্যে রাখছি, অনেকগুলা বরফের মধ্যে যখন আমি এটাকে রাখবো, তখন এখানে দেখা গেল এই যে হাইটটা, সেই হাইটটা হয় কত, হাইটটা বলছে 7.3 সেন্টিমিটার হয়। এই যে দেখছো, এইটা হচ্ছে কিন্তু আমাদের কখনকার উচ্চতা দিল বলতো, এটা কখনকার উচ্চতা দিল, এক্স আইসের উচ্চতা দিল না, এক্স আইসের উচ্চতা দিল না, যে একটা বৈশিষ্ট্য, এটা তো টেম্পারেচার না, এটা একটা বৈশিষ্ট্য, একটা ধর্ম দিছে, এবং সেটা কখনকার, যখন বরফে রাখা হয়েছে তখনকার। তাহলে এটা কিন্তু এক্স আইস, এটা কত দেওয়া আছে, 7.3 সেন্টিমিটার দেওয়া আছে। এবং স্টিমে মানে বাষ্পে যখন রাখছো তখন এটা 23.8। তার মানে কি এক্স স্টিমও দেওয়া আছে না ভাইয়া, এক্স স্টিমটাও কি দেওয়া আছে না ভাইয়া, সেটা কি, সেটা হচ্ছে 23.8 সেন্টিমিটার। ভেরি গুড। এবং হিম মিশ্রণে পাঠ হলো এত। খেয়াল করো, এটা বলছে যে হিম মিশ্রণ একটা নতুন তাপমাত্রায় আমি গেছি, একটা নতুন তাপমাত্রায় আমি গেছি। এতক্ষণ তো বরফে ছিলাম, দেওয়া ছিল এক্স এর মান কত, এবং আমরা একটা স্টিমে গেছি, তখনও দেখছি যে এক্স এর মান কত। এখন আমরা একটা নতুন মিশ্রণের মধ্যে, নতুন ধরনের একটা মিশ্রণের মধ্যে এটাকে রাখলাম, এই থার্মোমিটারটাকে রাখলাম। সো যখন নতুন মিশ্রণের মধ্যে আমরা থার্মোমিটারটাকে রাখছি, তখন দেখা গেল যে এটার উচ্চতা হয় 3 পয়েন্ট সামথিং, কি 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলছে, তাহলে ওই যে মিশ্রণে রাখার পরে যে আমরা প্রপার্টিটা দেখলাম 3.5 সেন্টিমিটার হয়েছে, তাহলে ওই হিম মিশ্রণের তাপমাত্রা কত সেলসিয়াস। তার মানে কি আমাদের এখানে থিটা এর মানটা কত সেটা বের করতে বলেছে, থিটা এর মানটা কত এটা বের করতে বলেছে। বুঝতে পারছো? সো আমাদের ওই যে বলছিলাম না যে দুঃখ মাপার জন্য চোখের পানির হাইট কতটুকু সেইটা মাপলেই হয়, তো এখানে ওই রকম জিনিসটা, যে আমরা আমাদের ধরো প্রথমে চোখের পানি ছিল এতটুকু, তখন দুঃখ ছিল এতটুকু, যদি চোখের পানি এত হয়ে যায় তখন দুঃখ কত। তো তাপমাত্রার ব্যাপারটাও একদম এখানে এরকম, যে আমাদের বলে দিছে যখন আমি এটাকে আইসে রাখছি তখন আমাদের যেই পারদের উচ্চতা সেটা হচ্ছে 7.3 সেন্টিমিটার, যখন আমি এটাকে স্টিমের উপরে রাখছি, বাষ্পের উপরে রাখছি, তখন এটা যে এক্স এর ভ্যালুটা সেটা হলো 23.8 সেন্টিমিটার। সো তাহলে যখন এক্স এর মানটা 3.5 সেন্টিমিটার হবে তখন তাপমাত্রা কত বের করো। দেখো তাপমাত্রা তো আমরা দেখতে পারি না, আমরা দেখতে পারি কোনটাকে, এই 3.5 সেন্টিমিটারটাকে আমরা দেখতে পারি। সো যখন আমাদের দৈর্ঘ্যটা এতটুকু তখন আমাদের থিটার মানটা কত এটাই জানতে চাইছে। তাহলে চলো আমরা আগে সূত্রটা বসাই ফেলি। সূত্র কি ছিল দেখো, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান সমান এক্স, যেই এক্স এর জন্য থিটাটা বের করতে হবে সেই এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, এক্স আইস। তাহলে তুমি যদি এখন ভ্যালুগুলোকে বসাও তাহলে দেখো এখানে কি আসছে, থিটার মানটা আমাকে বের করতে হবে। যেহেতু সেলসিয়াস স্কেলে কত চাইছে, আমরা জানি সেলসিয়াসে কিন্তু থিটা আইসের মান হচ্ছে 0°C, তাই না, জিরোই লিখলাম, মান লিখলাম এখানে শুধু 0। স্টিমে কত, স্টিমে হচ্ছে সেটা 100 মাইনাস হচ্ছে 0 সমান সমান কি আসে, এক্স মাইনাস এক্স আইস। সো এক্স এর মানটা আমার প্রশ্নে দেওয়া আছে, এটা হলো 3.5 সেন্টিমিটার। মূলত এটার জন্যই থিটা কত সেটা আমাকে বের করতে হবে। এক্স আইসের ভ্যালু হচ্ছে 7.3, এক্স এস এর ভ্যালু হচ্ছে 23.8 মাইনাস 7.3। তাহলে ভাইয়া এখান থেকে আমরা থিটা এর মান কত সেটা বের করলেই হয়ে যাবে। তো কত আসে, কত আসে, তোমরা বলছো -23.03। সো আমি তোমাদেরকে সম্পূর্ণ বিশ্বাস করি। সো তোমরা আবার মনে করো না যে আমি তোমাদেরকে অবিশ্বাস করে ক্যালকুলেটারে হিসাব করতেছি। সো আমি কিন্তু মোটেও ক্যালকুলেটারে হিসাব করছি না, তোমরা আবার ভুল বুঝো না আমাকে। আমার তোমাদের প্রতি মানে অঢেল আস্থা আছে, আস্থা এবং বিশ্বাস আছে তোমাদের প্রতি। সো এই কারণে আমি কিন্তু ক্যালকুলেটার ধরলামই না, ক্যালকুলেটার ছাড়াই তোমরা যা লেখছো সেটাই কিন্তু আমি লিখে দিলাম। বলো তোমাদেরকে ভালোবাসা ছাড়া এটা কি সম্ভব? সম্ভব না। তোমরা আসলে ভালোবাসার মূল্যটাই দিতে পারলা না কখনো। ছি 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 ছি, তোমাদেরকে এত বিশ্বাস করে আমি লিখে দিলাম, আর সেই তোমরাই আমার মাঝে মাঝে একটু ব্যক্তিগত ভুল হলে কান্নাকাটি করা হাও মাও করে। ছি 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 ছি, এই দুঃখ কোথায় রাখি।
ওকে, সো তাহলে আমরা এখান থেকে কিন্তু দেখো থিটার মানটা পেয়ে গেলাম কি -23.03। এটার মানেটা কি দেখো, এই অঙ্কটা আমাদের খুব দারুণ একটা অবজারভেশন দিচ্ছে। সেটা হলো যে তুমি কিন্তু যেই রেঞ্জের মধ্যে আসো, অর্থাৎ যেই দুইটা স্থির বিন্দুর মধ্যে তুমি আসো, যে বরফ বিন্দু আর বাষ্প বিন্দু, ওই রেঞ্জের মধ্যেই যে আমার তাপমাত্রা থাকলেই হিসাব করতে পারবো, বিষয়টা এরকম না। যদি ওই রেঞ্জের, ওই বাষ্প আর বরফ বিন্দু এই রেঞ্জের যদি বাইরেও থাকে, বাইরেও যদি আমরা তাপমাত্রা বের করতে চাই, তাহলেও আমরা বের করতে পারবো। বুঝতে পারছো? অর্থাৎ বিষয়টা দেখো, এখানে যেটা বলছে যে তোমার যদি তুমি এই লাইনটাকে ধরো এক্সটেন্ড করো, এইদিকে এক্সটেন্ড করলা, আবার তুমি ধরো এই লাইনটাকে এই দিকে এক্সটেন্ড করলা। সো তাহলে এই দুইটা স্থির বিন্দু নিয়ে হিসাব করছো, মানে এই না যে মাঝের বিন্দুগুলারই তুমি শুধুমাত্র তাপমাত্রা বের করতে পারবা, বরং এর বাইরেও যদি কোনো বিন্দু থাকে সেগুলাও কিন্তু তুমি এই ঢালের সূত্র দিয়ে আসলে বের করতে পারছো। এবং যেহেতু সরলরৈখিক সম্পর্ক, তাহলে ঢালের সূত্র দিয়ে বের হবে, এটাই তো স্বাভাবিক। ভিতরের বিন্দুই হতে হবে এটা তো ম্যান্ডেটরি না, বাইরের বিন্দু হলেও আমরা বের করতে পারবো, এটাই তো হওয়া উচিত ছিল, সেটাই হলো। বুঝতে পারছো? ওকে, সো আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আসো আমরা একটু দেখে ফেলি যে আমাদের ম্যাথটা যেহেতু দেখলাম, আমরা চলো একটু আমাদের বিভিন্ন স্কেলের সাথে একটা স্কেলের সাথে আরেকটা স্কেলের সম্পর্কটা কি সেটা আমরা একটু দেখি। আজকে সারা রাত পড়বো আমরা, ঠিক আছে? তোমরা কালকে তো শুক্রবার, তো আজকে সারা রাত পড়তে কোনো অসুবিধা নেই। দেখো, সারা রাত মানে একদম সারা রাত, আজকে সারা রাত পড়বো আমরা। ওকে, সো এখানে দেখো অনেকগুলো কিন্তু আমাদের একই রকম, একদম আইডেন্টিক্যাল আমাদের থার্মোমিটার রাখা আছে এখানে। একই রকম দেখতে কিছু থার্মোমিটার এখানে রাখা আছে। মজা না অনেক? দেখো দেখতে একদম একই রকম লাগছে। সো এইখানে দেখা গেল যখন আমি এই চারটা থার্মোমিটার চারটা স্কেলে আছে, বুঝতে পারছো? এই চারটা থার্মোমিটার চারটা স্কেলে আছে। যেমন আমরা যখন কোনো বস্তুর দৈর্ঘ্য মাপতে চাই, তখন এগুলার কি বিভিন্ন স্কেল থাকতে পারে না? গজে মাপতে পারি, ফিটে মাপতে পারি, মিটারে মাপতে পারি, সেন্টিমিটারে মাপতে পারি। ঠিক তেমনি আমাদের কয়েকটা তো একক আছেই, যেটা দেখলাম একটু আগে, যে কেলভিন আছে, সেলসিয়াস আছে, ফারেনহাইট আছে। তো আমরা এখন এইখানে আসলে সেগুলাকে একটু সামারাইজ করব। যে মনে করো এইটা হচ্ছে আমাদের বরফ বিন্দু। সো বরফ বিন্দু যখন হবে, খেয়াল করো, তখন আমাদের, যখন আমি এই পাত্রের মধ্যে ধরো এই থার্মোমিটারটাকে বরফ ভর্তি একটা পাত্রের মধ্যে যখন ডুবায় রাখবো, এটাকেও রাখবো, এটাকেও রাখবো, এটাকেও রাখবো, এটাকেও রাখবো, সবাই একই কন্ডিশনে আছে, তখন ভাইয়া বলো তো প্রত্যেকটা স্কেলেই আমাদের পারদের উচ্চতা কি একই রকম হবে না? বলো তো, প্রত্যেকটা স্কেলে পারদের উচ্চতা কি একই রকম হবে না? একই রকম পারদ থাকবে না? একই রকম হবে না? কারণ সবাইকে আমি একই রকম উষ্ণতায় রাখছি, একই রকম বরফের চেম্বারের মধ্যে রাখছি সবাইকে। তাহলে দেখো যে আমরা যখন সেলসিয়াসে মাপবো, তখন এই যে পয়েন্টটা আছে এটাকে আমরা দাগাঙ্কিত করব 0 ডিগ্রি সেলসিয়াস হিসেবে। যখন কেলভিনে মাপবো, এইখানকার তাপমাত্রাটাকে আমরা বলবো হচ্ছে এটা 273 কেলভিন। এই পয়েন্টের তাপমাত্রাটাকে আমরা নাম দিব যে ভাই এটা হলো 273 কেলভিন। এবং বরফে যখন রাখছি, তখন ফারেনহাইট স্কেল এটাকে আমরা বলবো 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট। আর এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আমরা বলছি আমাদের কত বলতো? এক্স আইস। ঠিক আছে? এই মানে আরেকটা স্কেল রাখছি যেখানে এইটুকু দৈর্ঘ্য ইয়াদ স্কেলে কত, মানে সেন্টিমিটার স্কেলে কত, সেইটাকে আমরা এখানে মেজার করলাম এক্স আইস। এখন দেখো যে যখন আমি এবার কি করলাম, মানে ওই যে কি বলে ওটা, ফুটন্ত পানির মধ্যে আমি এবার থার্মোমিটারগুলোকে দিচ্ছি। ফুটন্ত পানির মধ্যে আমি এবার থার্মোমিটারটাকে বসালাম। তাহলে কি হবে? আমাদের পারদগুলা বেশি গরম হতে থাকবে, এবং পারদগুলো গরম হতে থাকলে সেটা দেখা যাবে তারা একটা সময় কিন্তু
যেহেতু গরম হচ্ছে তাহলে তার প্রসারিত হবে, প্রসারিত হয়ে এই লেভেল পর্যন্ত প্রত্যেকটা পারদ উঠে গেল। সো যখন ওই লেভেল পর্যন্ত উঠে গেল, দেখো এইটাই কিন্তু আমাদের সেই বরফ বিন্দুটা, এটাই কিন্তু কি আমাদের বরফ বিন্দু, এটাই হচ্ছে আমাদের বরফ বিন্দু। আর যখন ফুটন্ত পানির মধ্যে আমি এটাকে রাখলাম, তখন আমাদের পারদটা যেই উচ্চতায় উঠলো এটাকে আমরা বলছি বাষ্পবিন্দু। এটাকে আমরা কি বলছি? বাষ্পবিন্দু। এবং দেখো এই বাষ্পবিন্দুটাকে সেলসিয়াস স্কেলের ভাষায় আমরা এটাকে বলছি 100 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে আমরা এই পয়েন্টটাকে মার্ক করছি যে এটা হলো 373 কেলভিন। ফারেনহাইটে এই পয়েন্টটাকে আমরা মার্ক করছি হলো 212 ডিগ্রি ফারেনহাইটে। এবং বাষ্পবিন্দুটাকে আমরা কি বলছিলাম? এক্স স্টিম, এক্স স্টিম। আর মনে করো এখন আমি এই পাত্রটাকে বা এই থার্মোমিটারটাকে এখন আমি রুম টেম্পারেচারে নিয়ে আসলাম। সো যখন আমি এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসবো, তখন আমাদের পারদটা মনে করো এই উচ্চতা পর্যন্ত আছে, ঠিক আছে? পারদটা এইরকম একটা উচ্চতা পর্যন্ত আছে, এই যে দাগটা দেখছো, পারদটা এইরকম একটা উচ্চতা পর্যন্ত আছে। এইখানে আমাদের যেই সেলসিয়াসে তাপমাত্রাটা, সেটাকে আমি বললাম থিটা ডিগ্রি সেলসিয়াস। এইটাকে আমি বললাম, ধরো এইটাকে আমি বললাম যে এটা হচ্ছে আমাদের টি কেলভিন, টি কেলভিন। এইটাকে আমি বললাম এফ ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? এটাকে বললাম এফ ডিগ্রি ফারেনহাইট। বা একটা কাজ করি, দাঁড়াও, এটাকে আমি থিটার ইউজ না করি। দেখো আবার আসছি, যে যখন বরফের মধ্যে আমি এই 4টা স্কেলকে রাখছি, তখন যেই পারদের উচ্চতা সেটা ছিল এই পর্যন্ত। যখন আমি বাষ্পের মধ্যে তাদেরকে রাখছি, তখন যে পারদটা প্রসারিত হয়ে যে উচ্চতায় গেছে সেটা হলো এইটা, এবং এটার এক একটা স্কেলে এক এক রকম মান দেখাচ্ছে। এই বুঝতেছো তো? এটা কিন্তু যে থিটা আইস সেলসিয়াসে সেটা 0, থিটা স্টিম সেলসিয়াসে সেটা হচ্ছে 100, কেলভিনে থিটা আইস হচ্ছে 273, কেলভিনে থিটা স্টিম হচ্ছে 373, তারপরে ফারেনহাইটে থিটা আইস হচ্ছে 32 আর থিটা স্টিম হচ্ছে 212। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। আচ্ছা 273.15, তো তোমরা একটু কষ্ট করে 273 আপাতত রাখো। ওই 15 লিখতে আমার খুব কষ্ট হয়, মানে বুঝছো না, প্যারা তো আসলে। তো তাহলে দেখো, এখন মনে করো যে কোনো একটা র্যান্ডম টেম্পারেচার আছে, বা আমাদের ঘরটা এখন ধরো, বা এখন আমি থার্মোমিটারটাকে রুমের মধ্যে নিয়ে আসলাম, ওটাকে বরফের মধ্যেও দিলাম না, ওইটাকে বাষ্পের মধ্যেও দিলাম না, জাস্ট রুমের মধ্যে আমি থার্মোমিটারটাকে নিয়ে আসলাম। তাহলে আমাদের সেলসিয়াস স্কেলে ওইটার পার্ট হলো মনে করো সি, কেলভিন স্কেলে ওইটার পার্ট হলো মনে করো কে, ফারেনহাইটে ওটার পার্ট হলো মনে করো এফ, এবং আমাদের ইয়াতে কি বলে, আমাদের রিডিংয়ে সেটা যেই রিডিংটা দেখালো এটা হলো এক্স। এখন বলো তো আমাদের মেইন সূত্রটা কি ছিল? মেইন সূত্র ছিল থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখন খেয়াল করো, এই থিটাটা কিন্তু যে কোনো স্কেলের জন্য। তাহলে আমরা এই থিটা আইসের জায়গায় কি কি লিখতে পারি? খেয়াল করো, এই থিটার জায়গায় আমি লিখতে পারি সেলসিয়াস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 মাইনাস 0। দেখো যদি সেলসিয়াস স্কেলে লিখি তাহলে সমীকরণটা হচ্ছে এইরকম, যদি সেলসিয়াস স্কেলে লিখি তাহলে সমীকরণটা হচ্ছে এইরকম। বলো তো যদি আমি এখন ফারেনহাইট স্কেলে লিখি, ফারেনহাইট স্কেলে যদি এটাকে লিখি তাহলে এটা কি হবে? ফারেনহাইট স্কেলে যদি লিখি তাহলে এটা কি হবে? কেলভিন স্কেলে লিখলেই বা কি হবে? তো দেখো যদি কেলভিন স্কেলে লিখি তাহলে কেলভিন স্কেলে র্যান্ডম টেম্পারেচারটা হচ্ছে, বা এক্স যখন ছিল তখনকার টেম্পারেচার হচ্ছে কে কেলভিন। তাহলে আইসের কত ছিল? 273, স্টিমের ছিল 373, মাইনাস হচ্ছে 273। কি করছি দেখো, কি করছি, এই যে সূত্রটা ছিল এই থিটায় আমি বিভিন্ন স্কেলের জন্য যে বিভিন্ন ভ্যালু সেগুলা বসায় আমি মানে ইকুয়েট করছি। এই যে ডান পাশে সবই একরকম আছে, কিন্তু বাম পাশে এক একটা স্কেলের মান তো এক এক রকম আছে, তাই না? যেমন আমরা যখন বলছি যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য 1 মিটার, সেটা কি সেন্টিমিটারেও 1 মিটার হয়, 1 সেন্টিমিটার হয়, না 100 সেন্টিমিটার হয়? তাহলে কোন সংখ্যাটা অ্যাসাইন করা আছে
এইটা তো ভ্যারি করতে পারে, তাই না? তো ওই অনুযায়ী আমরা এই যে লিখে দিছি যে বরফ বিন্দুগুলোতে এক একটা স্কেলের ভ্যালু কত, বাষ্প বিন্দুতে এক একটা স্কেলের ভ্যালু কত, সেগুলো আমরা লিখে দিছি। এরপর আসো ফারেনহাইট স্কেলের জন্য F-32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32। একটা জিনিস আমাকে বলো তো ভাইয়া, এইটাকে তো আমি বড় করে লিখলাম, সো তোমরা আমার মতো একটু ছোট করে নিও এভাবে করে, হ্যাঁ? আশা করি পারবা সবাই, এটা তো এত কঠিন কাজ না। এই সবগুলো সিলেক্ট করে ছোট করে ফেলবা। আচ্ছা, বা সবাই একটু কলম দিয়ে মুছে তারপরে আবার রাবার দিয়ে লিখে ফেলো। আনবিলিভেবল। সো এখানে দেখো ডান পাশে সবাই কিন্তু একই রকম, তাইলে ডান পাশে সবাই যেহেতু একরকম, আমি কি লিখতে পারি বলো তো? আমি এটা লিখতে পারি না যে এইটা সমান সমান যেহেতু এইটা ছিল, এখন লিখো না কেউ, এখন লিখো না কেউ, দেখো এটা সমান সমান যেহেতু এটা ছিল, আবার এইটা সমান সমান কি এইটা বলা যায়, আবার এইটা সমান সমান কি এই ফারেনহাইটের এটা বলা যায়। তাহলে আমরা সমান সমান দিয়ে যদি লিখি তাহলে এইভাবে করে যখন আসবে, একটু সুন্দর করে সাজাইলে যেটা ওই রকম সিকোয়েন্সে যে ছিল সেরকম সিকোয়েন্সে যদি সাজাই তাহলে এটাকে এইভাবে লেখা যায়। এই লাইনটা লেখো এবার, এটাকে এভাবে লেখা যায়, তাই না? এখানে আমরা একটা দারুণ জিনিস পাইছি, সেটা হচ্ছে সেলসিয়াসের সাথে কেলভিনের একটা সম্পর্ক আমরা বের করতে পারবো যদি আমরা এই সমীকরণের দিকে তাকাই। কেলভিনের সাথে ফারেনহাইটের একটা সম্পর্ক বের করতে পারবো যদি এই সমীকরণের দিকে তাকাই। যদি এইটার এটার দিকে তাকাই তাহলে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে আমরা একটা রিলেশন বের করতে পারবো। এইটা হচ্ছে আমাদের স্কেলগুলোর মধ্যে যেই সম্পর্কটা, সেটাই হচ্ছে এটা। এখন এটাকে আমরা আরো চাইলে ভাঙায় লিখতে পারি, যেমন সি ডিভাইডেড বাই, এটাকে আমি 100 লিখলাম, সমান সমান এখানে থাকে হচ্ছে কে মাইনাস 275 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 থেকে 32 বাদ দিলে আসে কত? 180। ওই পার্টটুকু আমার দরকার নাই, কারণ এখন তো আমি মূলত কি নিয়ে চিন্তা করছি যে আমাদের স্কেলগুলা পারস্পরিক কেমন সম্পর্কে যুক্ত, এই কারণে স্কেলগুলা জাস্ট এখানে আমরা নিলাম। ভেরি গুড। এখন তাহলে দেখো এটাকে আরো যদি ভাঙাইতে চাই, যে তোমার আসলে খুব ভাঙতে ইচ্ছা করে, তোমার ছোটবেলা থেকেই ভাঙার শখ, তো সি ডিভাইডেড বাই, যদি আমি এটাকে ধরো 20 দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে সি বাই 5 সমান সমান কি আসবে? কে ডিভাইডেড বাই 273, কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু 5 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এটা হচ্ছে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে পারস্পরিক সম্পর্ক। ঠিক আছে, এটা হচ্ছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। কে এর উপর ডিগ্রি হবে না? বুঝতে পারলাম না, বুঝাই বলো। এটা দেয়া হয় না কখনো, এটা বোঝার কিছু নাই। মানে ডিগ্রি কেলভিন এটা প্রচলিত কোনো শব্দ না আর কি। ঠিক আছে, বিজ্ঞানী কেলভিন যখন আবিষ্কার করছে তখন ও ডিগ্রি দেয় নাই, তাই আমরাও দিব না। ভাইয়া শুধু শুধু ফিক্সড টেম্পারেচারের বাইরে গিয়ে কেন হিসাব করব? তোমার এরকম হতে পারে না যে এমন একটা টেম্পারেচারে তুমি গেছো যে আমাদের পারদের উচ্চতা এর থেকে নেমে গেছে, বা আমাদের পারদের উচ্চতা এর থেকে বেড়ে গেছে, তো তখন তো ওই তাপমাত্রাগুলো আমাদের হিসাব করতেই হবে। ঠিক আছে, 20 আসলো কিভাবে ভাই? ওই যে কাটাকাটি করছি, আরে মিয়া এই যে 100 মানে সবগুলোকে 20 দিয়ে গুণ দিয়ে দিছি ছোট করার জন্য, জাস্ট ছোট করার জন্য। এটা নিয়ে ভয় পেও না, এইটা নিয়ে ভয় পেও না, 20 দ্বারা গুণ দিছি আসলে এখানে। ঠিক আছে, সো ভেরি গুড। আমরা তাহলে এই জিনিসটা বুঝলাম কিভাবে করে আসলো। এখন আমরা স্কেলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখলাম। এছাড়াও আমাদের আরো 2টা টাইপের স্কেল আছে যেগুলো আসলে খুব একটা প্রচলিত না, আবার দেখা যায় কখনো কখনো খুবই রেয়ার কেসে প্রশ্ন দিয়ে দেয়। সেটা হচ্ছে একটা র্যানকিন স্কেল আর একটা হচ্ছে রোমার স্কেল। সো আমি যদি এখানে র্যানকিন স্কেলটা দেখাই, র্যানকিন স্কেলের যে আইস পয়েন্ট, সেই আইস পয়েন্টটা হচ্ছে 491.67, এবং যে বয়েলিং পয়েন্টটা, র্যানকিন স্কেলের বয়েলিং পয়েন্টটা হচ্ছে 671.67। দেখো ফারেনহাইট স্কেলে যেমন 32 থেকে 212, বলতো এই পার্থক্যটা কত? 212 থেকে 32 এই পার্থক্যটা কত? এই পার্থক্যটা 180। এইখানেও দেখো পার্থক্যটা কিন্তু তাদের মধ্যে 180। আমরা
মৌলিক ব্যবধান নামে একটা জিনিস আছে, মৌলিক ব্যবধান। এটার মানে কি? মৌলিক ব্যবধান মানে কি? মৌলিক ব্যবধান মানে হচ্ছে আমাদের বাষ্পবিন্দু এবং বরফবিন্দু এদের মধ্যে কয়টা ঘর আছে বলতো? সেলসিয়াসে কয়টা ঘর আছে? সেলসিয়াসে কয়টা ঘর আছে? 100টা। বলতো কেলভিনে কয়টা ঘর আছে? 100টা। বলতো ফারেনহাইটে কয়টা ঘর আছে? বরফবিন্দু আর বাষ্পবিন্দুর মধ্যে কয়টা ঘর আছে? আচ্ছা, এগুলা যখন লিখছিলাম ওই সময় তো বড় করেই লেখা ছিল, পরে আমার আটানোর জন্য আমি ছোট করে ফেলছি। সো পিডিএফে দেখবা সুন্দর আসতেছে একদম, মানে দেখে মনে হবে যে এখান থেকে মুক্তার খনি বের হয়ে তোমার চোখের উপর আঘাত করলো, ঠিক আছে? এবং সেখান থেকে তোমার চোখ থেকে তখন দেখবা যে ভরবেগের নিত্যতা দিয়ে একটা ফোটন বের হয়ে গেল, ঠিক আছে? এত সুন্দর লাগবে যখন পিডিএফটা দেখবা, ঠিক আছে? কি যে বললাম জানি না, আনবিলিভেবল। সো মৌলিক ব্যবধান যেটা, সেটা হচ্ছে আমি যখন বলবো যে সেলসিয়াস স্কেলে এই মৌলিক ব্যবধান কত, সেলসিয়াস স্কেলে এই মৌলিক ব্যবধান কত? সেলসিয়াস স্কেলে এই মৌলিক ব্যবধান হচ্ছে 100 মাইনাস 0 সমান সমান 100। আচ্ছা, কেলভিন স্কেলে কত? কেলভিন স্কেলে এই মৌলিক ব্যবধান কত? সেটা হচ্ছে 373 থেকে 273 সমান সমান 100। অর্থাৎ দেখো, আমাদের ঊর্ধ্ব স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দুর মধ্যে যে পার্থক্য সেইটাই কিন্তু মৌলিক ব্যবধান নির্দেশ করছে। তারপর আসো ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেলের জন্য এটা হচ্ছে 212 থেকে 32 বাদ দিয়ে যা আসে, কত আসে? 180। এরপরে আসো র্যাঙ্কিন স্কেল। র্যাঙ্কিন স্কেল, র্যাঙ্কিন স্কেলে আমাদের ওই যে সর্বোচ্চ বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 671.67 মাইনাস হচ্ছে 491.67, এখানেও ভ্যালু হচ্ছে 180। আচ্ছা, এরপরে আছে রোমার স্কেল নামে আরেকটা স্কেল আছে, রোমার। এটা রোমারটা বানানটা একটু এইরকম, এটা গ্রিক লেটার আর কি, রোমার, বা অনেকে এইভাবে লেখে যে RUAM কি একটা মানে বিক্ষুর একটা বানান আছে, বাংলায় সুন্দর এটা লেখে রোমার, এভাবে লেখে, রোমার লেখে। তো আমি বাংলায় লিখে তো ঢঙের দরকার নেই। সো রোমার, রোমার স্কেলে যেটা হয় সেখানে আমাদের ঊর্ধ্ব স্থির বিন্দু ভাইয়া 80 এবং নিম্ন স্থির বিন্দু হচ্ছে 0, তাহলে মৌলিক ব্যবধানও হচ্ছে 0, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মৌলিক ব্যবধানটা কার কত, কার কত। এখন আমি তোমাদের আগের দিন একটা কথা বলছিলাম যে ফারেনহাইট স্কেলটা আমাদের বেশি নিখুঁতভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারে, মনে আছে এই কথাটা তোমাদের? যে ফারেনহাইট স্কেল নিখুঁতভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারে, মনে আছে? আমি কি ভুল লিখছি কিছু? না, রোমান স্কেলে 80-0 এটাই লিখছে, এগুলো তো সব ঠিক আছে, 180 হ্যাঁ। সো দেখো কেন আসলে এরকমটা হয় বলো তো? মনে করো তোমার কাছে একটা স্কেল আছে, একটা স্কেল আছে, দেখো সেন্টিমিটারে যখন সেটা দাগাঙ্কিত থাকে তখন তুমি দেখবা ওই একই স্কেল যত ভাগে বিভক্ত থাকে, যখন মিলিমিটারে বিভক্ত থাকে তখন তুমি দেখবা ওই একই দৈর্ঘ্যের স্কেল অনেকগুলো দাগে দাগাঙ্কিত করা থাকে, অনেকগুলো দাগে দাগাঙ্কিত করা থাকে। তাহলে আমাকে বলো তো, যখন দাগের পরিমাণ বেশি তখন কি আমি বেশি নিখুঁতভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো না? ধরো আমাকে এইরকম একটা দৈর্ঘ্যের বস্তু মাপতে হবে, তাহলে আমি যদি এরকম একটা দৈর্ঘ্যের বস্তু মাপতে চাই, এরকম একটা দৈর্ঘ্যের বস্তু মাপতে চাই, তাহলে এই পাশ থেকে হিসাব করলে দেখো আমি খুব ক্লোজলি কিন্তু মাপতে পারবো যে এটার দৈর্ঘ্য কত। কিন্তু যদি এখানে হিসাব করি তাহলে দেখো আমাদের এই লাইনটা কিন্তু মাঝখানে আটকায় যাচ্ছে, তাহলে আমি বুঝতেছি না যে এই পয়েন্ট আসলে কতটুকু। এটা 1 বুঝলাম, এটা 2 বুঝলাম, কিন্তু 1 পয়েন্ট কত এটা বোঝা যাচ্ছে না। কিন্তু এখান থেকে দেখো এখানে যদি রাখো তাহলে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এটা 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3, 4, 5, 6, 7 মিলিমিটারের মতন এটা। সো তাহলে আমরা কিন্তু এখান থেকে যত বেশি দাগে মানে মৌলিক ব্যবধান যত বেশি হবে তত কিন্তু আমরা পারফেক্টলি টেম্পারেচারটা পরিমাপ করতে পারবো বা তত নিখুঁতভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারবো। সো তাহলে খেয়াল করো, আচ্ছা এটা একটু লিখে দেই, এটা হলো আমাদের থিটা স্টিম, রোমারের জন্য এটা হলো থিটা স্টিম আর এটা হচ্ছে থিটা আইস। র্যাঙ্কিনের জন্য এটা হচ্ছে থিটা স্টিম আর এইটা হচ্ছে থিটা আইস, কেমন? ওকে। সো তাইলে দেখো
বলতো আমাদের এখানে কোন দুইটা স্কেলে বেশি নিখুঁতভাবে তাপমাত্রা পরিমাপ করা যাবে বলতো? কোন দুইটা স্কেলে তুলনামূলকভাবে নিখুঁতভাবে তাপমাত্রা পরিমাপ করা যাবে? কোন স্কেলে বলতো? ফারেনহাইট আর র্যানকিন। ভেরি গুড। আর বলতো কোনটা দিয়ে মাপলে বেশি ভুল হওয়ার চান্স থাকবে, বা কোনটা কম নিখুঁতভাবে মাপতে পারবে? রোমার স্কেলটা খুবই এনশিয়েন্ট একটা স্কেল, অনেক প্রাচীন একটা স্কেল, এবং ধারণা করা হয় যে রোমার থেকেই মূলত এই টেম্পারেচার মাপার যেই কাহিনী সেগুলা হয়েছে। এগুলার আরও ইতিহাস আছে, তোমরা নেটে ঘাটাঘাটি করে পড়াশোনা করতে পারো, কিন্তু মূল বিষয় হচ্ছে যে এটা অনেক প্রাচীন একটা স্কেল। তো দেখা যায় ঐতিহাসিক বিভিন্ন টেম্পারেচার রেকর্ডের ক্ষেত্রেই আসলে মূলত এই রোমার স্কেলটা ব্যবহার করা হয়। বর্তমানে এটা কোনো প্র্যাকটিক্যাল ইউজ নাই। ভেরি গুড। এখন আসো আমরা দেখি যে ভাই আমরা তো বুঝলাম সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, র্যানকিন সবগুলাই বুঝলাম। এগুলো প্রত্যেকটাতে আমরা দেখেন দুইটা স্থির বিন্দু কিন্তু ব্যবহার করছি, একটা হচ্ছে থিটা আইস আর একটা হচ্ছে থিটা স্টিম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো যদি কেউ তোমাকে থিটা আইস আর থিটা স্টিম না দিয়ে যদি তোমাকে র্যান্ডম অন্য যে কোনো দুইটা বিন্দুর তথ্য দিয়ে দেয়, যে ধরো তোমাকে বলে দিল 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের x1 এর ভ্যালু হচ্ছে 5 একক, ধরো এভাবে বলল। সাপোজ যদি তোমাকে কেউ এরকম প্রশ্ন করে যে থিটা 1 সমান সমান যখন 10 ডিগ্রি সেলসিয়াস, তখন দেখা যায় x1 এর মান হচ্ছে 5 একক। থিটা 2 এর মান যখন লেটস সে 70 ডিগ্রি সেলসিয়াস, তখন x2 এর ভ্যালু হচ্ছে ধরো বললাম কত হইতে পারে সেটা 40 ধরো 40। তাহলে যখন থিটা এর মান আমরা বা যখন x এর মান ধরো আমি বললাম 25 হবে, তখন থিটা এর মান কত তোমরা কি বের করতে পারবা না? তোমরা কি এখানে আইস বিন্দু কোনটা, স্টিম বিন্দু কোনটা সেটা কি খুঁজবা? বলো তো, সেটা কি খোঁজার দরকার আছে? নাই। সো তাইলে ভাই এটা মাথায় রাখবা, মূল কনসেপ্টের জায়গাটা হচ্ছে যে আমরা যে কোনো দুইটা জানা বিন্দু যদি জানি তাহলে একটা অজানা বিন্দু বের করতে পারবো। আমাদের যদি তোমার মানে স্থির বিন্দুর কথা যদি না বলে দেয়, তাহলে মানে যে কোনো দুইটা জানা বিন্দু থাকলেই কিন্তু আমরা অন্য আরেকটা আননোন ভ্যালু বের করতে পারবো। ঠিক আছে, এই আর কি। ভাইয়া ঘুম আসতেছে? আমারও খুব ঘুম আসতেছে, মনে হচ্ছে যে ঘুমায় পড়ে যাই এখনই। তাইলে আশা করি এটা বুঝতে পারছো। যাক, এই কনসেপ্টটা বোঝানোটা আমার একটা মানে ইচ্ছা ছিল তোমাদেরকে, যেহেতু তোমরা আসলে অনেক বুঝে বুঝে পড়তে চাও। সো আমার শান্তি লাগতেছে বোঝানোর পরে। এইবার আসো ভাইয়া, দুই স্থির বিন্দুর সাহায্যে তো আমরা তাপমাত্রা পরিমাপ করতে শিখলাম, কিন্তু এখন আমরা চাই এক স্থির বিন্দুর সাহায্যে তাপমাত্রা পরিমাপ করতে। আমি আর বেশিক্ষণ নিব না, হাইয়েস্ট 10 মিনিট। সত্যি কথা, হাইয়েস্ট 10 মিনিট নিব। হ্যাঁ, সো দেখো আমাদের এখানে আমরা দুই স্থির বিন্দুর সাহায্যে তাপমাত্রা পরিমাপ করছি, এখন আমরা চাই এক স্থির বিন্দুর সাহায্যে তাপমাত্রা পরিমাপ করতে। তাহলে সেটার জন্য দাঁড়াও, আমার একটা পেজ একটু কপি করা লাগবে। ওকে, ঠিক আছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আগে তো দুই স্থির বিন্দুর সাহায্যে অনেক হিসাব নিকাশ করছি, এখন আর আমরা দুই স্থির বিন্দু নিয়ে কাজ করব না, এখন আমরা এক স্থির বিন্দু নিয়ে কাজ করব। সো খেয়াল করো, এক স্থির বিন্দু নিয়ে আমরা এখন কাজ করব। দেখো ভাই, আমরা এবার এমন একটা বুদ্ধি খাটাবো। এইটা ছিল কি? এটা ছিল আমাদের এক্স, অর্থাৎ উষ্ণতামিতিক যে ধর্মটা সেটা। আর এইখানে আমরা লিখেছিলাম থিটাটাকে, এইখানে আমরা লিখেছিলাম আমাদের তাপমাত্রাটাকে। এক্স দিলে আশা করি বুঝছো এটা কি? এটা হচ্ছে ওই উষ্ণতামিতিক ধর্ম, আর এইটা হচ্ছে আমাদের তাপমাত্রা। এখন ভাইয়া দেখা গেল আমাদের কাছে এমন এক ধরনের স্কেল আছে,
এমন এক ধরনের অদ্ভুত রকমের একটা স্কেল আছে, যেই স্কেলটাতে যখন কোনো একটা গ্যাসের, ধরো পারদের কথাই বলি, দেখা যায় যখন পারদের আয়তনটা শূন্য হয়, যখন দেখা যায় পারদের আয়তনটা শূন্য হয়, অর্থাৎ প্রপার্টির ভ্যালুটা কোনো সেন্টিমিটার না, 0 সেন্টিমিটার, 0 সেন্টিমিটার হয়, তখন আমরা এমন একটা স্কেল নিয়ে কথা বলছি, যেই স্কেলটা এমন একটা স্কেল নিয়ে কথা বলছি যেই স্কেলটা যখন আমাদের ওই এক্স এর মান 0 হয়, তখন ওই তাপমাত্রাটাও 0 হয়। এইরকম এক ধরনের নতুন টাইপের স্কেল নিয়ে আমরা কথা বলছি। নতুন টাইপ না, আসলে এরকম একটা স্কেল নিয়ে আমরা কথা বলছি, যেখানে কি বললাম, যেখানে এক্স এর মান যখন 0 হয় তখন থিটা এর মানও 0 হয়। এইরকম একটা স্কেল নিয়ে আমরা এখন কথা বলবো। বলতো আগে কি জিরোর কথা সোজাসুজি আমরা বলছি? আমরা কি ভাই আগে কখনো জিরোর কথা সোজাসুজি বলছি? এখানে বলতো কি ধরছিলাম, x1 হলে θ1 হয়, x2 হলে θ2 হয়, এরকম র্যান্ডম দুইটা অবস্থার কথা বলছিলাম না? কিন্তু এখন আমরা বলছি যে আমাদের কাছে এমন একটা স্কেল আছে, এমন একটা স্কেল আছে ভাই, দেখো এখানে কিন্তু x এর মান 0 হচ্ছে এই জায়গাতে। x এর মান যদি আমি জিরোর কথা বলি, সরি, x এর মান কোথায় 0 হচ্ছে? x এর মান 0 হচ্ছে এইরকম একটা জায়গা, যদি আরো এক্সটেন্ড করে এরকম একটা জায়গাতে x এর মানটা 0 হচ্ছে। কিন্তু ওইখানে আমরা কিন্তু থিটার মানটা নেগেটিভ তখন হয়ে যাবে, যে মানে এই গ্রাফ অনুযায়ী সেটা নেগেটিভ হয়ে যাবে। খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো। সো আমরা এখন এমন এক ধরনের স্কেল নিয়ে কথা বলছি, যেই স্কেলে এক্স এর মান, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আমাদের ওই উষ্ণতামিতিক ধর্মটার মান। সো যখন এক্স এর মানটা 0, তখন এমন একটা স্কেল, তখন আমরা ওই এক্স ইজ ইকুয়ালস টু 0 পজিশনটাকে আমরা 0 নামে মার্ক করে দিলাম। তুমি খেয়াল করো মার্ক করার কথাটা কেন বললাম, কারণ আমাদের এর আগে যখন আমরা বরফ বিন্দুর কথা বলছি, তখন কিন্তু এই জায়গাকে 0 ডিগ্রি বলে মার্ক করে দিছি, এই জায়গাকে 273 বলে মার্ক করে দিছি, এই জায়গাকে 32 বলে মার্ক করে দিছি, ঠিক আছে? এরকম বিভিন্ন নাম্বার আমরা মার্ক করে দিছি। আসলে একবারে এটাকে মার্ক করা হয়েছে বিষয়টা এরকম না, আপাতত বোঝার জন্য এটাই বোঝো যে এইরকম আমরা দেখো নাম্বারগুলোকে অ্যাসাইন করে দিছিলাম শুরুতে। ঠিক তেমনি আমরা এখন এমন একটা স্কেল নিয়ে কথা বলছি, যখন এক্স এর মান 0, ওই থার্মোমিটারে আমাদের টেম্পারেচারও দেখাবে কত, 0। বুঝছো? এমন একটা স্কেল নিয়ে আমরা কথা বলছি যে যখন এক্স এর মান হবে 0, তখন আমাদের থিটার মান হবে 0। জাস্ট একটা রকম স্কেলই এটা এরকম আছে, একটা স্কেলই আছে। আগেরবার যখন দুই স্থির বিন্দু নিয়ে দেখছিলাম তখন তো অনেক রকমের স্কেল আমরা দেখছি, কিন্তু এখন যেটার কথা বলছি এটা এক রকমের স্কেলই আছে। এবং এই স্কেলটাকে আমরা বলি, এই স্কেলটাকে আমরা বলি পরম স্কেল বা পরম তাপমাত্রার স্কেল। এই স্কেলটাকে আমরা বলি পরম তাপমাত্রার স্কেল, পরম তাপমাত্রার স্কেল, পরম তাপমাত্রার স্কেল। এবং দেখো সেই ক্ষেত্রে আমাদের আসলে মূলত কি হবে, যদি এক্স এর মান যখন 0, তাপমাত্রাও যদি 0 হয়, তাহলে বলো তো আমাদের গ্রাফটা কোথা থেকে শুরু হবে? আমাদের গ্রাফটা কোথা থেকে শুরু হবে বলো তো? কোথা থেকে শুরু হবে? মূল বিন্দু থেকে শুরু হবে, মূল বিন্দু থেকে শুরু হবে। তাহলে ভাই যদি মূল বিন্দু থেকে শুরু হয়, খেয়াল করো, যদি মূল বিন্দু থেকে শুরু হয় তাহলে গ্রাফটা এরকম হবে, তাই না? গ্রাফটা এরকম হবে। এখন একটা প্রবলেম যে ভাই গ্রাফটা এরকম হবে বুঝলাম, কিন্তু গ্রাফটা তো এটাও হইতে পারে মূল বিন্দুগামী, এটাও হইতে পারে মূল বিন্দুগামী, এটাও হইতে পারে মূল বিন্দুগামী, এটাও হইতে পারে মূল বিন্দুগামী। তাইলে তো ভাই একটু ঝামেলা হয়ে গেল, আমরা এখানে থামবো কোন জায়গায়? আমি বুঝলাম মূল বিন্দুগামী, আমি বুঝলাম মূল বিন্দুগামী, যে এক্স এর মান 0 হলে থিটার মান 0, তার মানে আমাদের গ্রাফটা মূল বিন্দু থেকে শুরু হবে। কিন্তু ভাই আমি থামবো কোথায়, মানে কোন অ্যাঙ্গেলে যাব, মানে কোথায় যাব? আমার তো কোনো রাস্তা নেই। সো এটার কারণে যেগুলো মূল বিন্দু থেকে শুরু হবে, যেটা মূল বিন্দু থেকে শুরু হবে, সেটার আমাদের একটা স্থির বিন্দু দরকার, এক স্থির বিন্দু দরকার, এক স্থির বিন্দু দরকার। সো মনে করো সেই স্থির বিন্দুটা হচ্ছে আমাদের এক্স কমা থিটা, বা আমি এটাকে একটু অন্য একটা নাম দেই। দেখো সেই স্থির বিন্দুটা হচ্ছে, কি নাম দিব? আচ্ছা ধরলাম আগের মতনই x1 θ1, সাপোজ এরকম নাম দিলাম, ঠিক আছে? x1 θ1 আমাদের একটা স্থির বিন্দু দরকার। তো এই x1 θ1 পয়েন্টটা মনে করলাম এইরকম একটা জায়গাতে আছে, এই জায়গাটা হলো আমাদের x1 θ1। দেখো আগে স্থির বিন্দু লাগতো কয়টা? 2টা, এখন স্থির বিন্দু লাগছে কয়টা? একটা স্থির বিন্দু দরকার, কারণ আরেকটা বিন্দু তো আমার মূল বিন্দু থেকে শুরু হচ্ছে, আরেকটা আমার কোথা থেকে শুরু হচ্ছে? মূল বিন্দু থেকে শুরু হচ্ছে। তাহলে দেখো কোথায় থামবো? এই ঝামেলা থেকে মুক্তি পাইলাম।
কোথায় থামবো? এই ঝামেলা থেকে মুক্তি পেলাম। কোথায় থামবো? এই যে x1 θ1 দিয়ে তাহলে সেটা যাচ্ছে, বুঝছো? x1 θ1 দিয়ে যাচ্ছে। তুমি যদি ওইরকম ছবি এঁকে দেখতে চাও তাহলে বিষয়টা এরকম হবে যে মনে করো আমাদের ওই পারদের যে আয়তন সেটা একদম শূন্য যখন ছিল তখন এটাকে আমরা বলছিলাম 0 একক তাপমাত্রা। যখন এটার মান 0 তখন ছিল এটা 0 একক তাপমাত্রা। সো এরপরে আমরা একটা স্থির বিন্দু ধরে নিছি, একটা স্থির বিন্দু ধরে নিছি। সেটা কি? সেটা হচ্ছে যখন এটার মান θ1, এটার মান হচ্ছে x1, এটার মান হচ্ছে x1, একটা স্থির বিন্দু আমরা ধরে নিছি। তাহলে এটা তো আর স্থির বিন্দু না, এটা তো একদম 0, শূন্য শুরু হচ্ছে এখান থেকে। এবং যখন এটা হলো থিটা, তাপমাত্রা যখন থিটা, তখন আমাদের ওই ভ্যালুটা হচ্ছে গিয়ে x1। এখন ভাইয়া তাহলে খেয়াল করো আমাদের এই বিন্দুটা কিন্তু নির্দিষ্ট যে θ1 তাপমাত্রায় সেটা x1 হাইট ওঠে। তাহলে বিন্দুটা যেহেতু নির্দিষ্ট তাহলে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত আমি একটা সরলরেখা টানলাম। এখন এখানেই হয় মজাটা। তুমি দেখো যদি তুমি x1 θ1 জানো, আমাদের আগের বার কি করতে হয়েছিল ভাই? একটু মনোযোগ দাও, এই শেষের দিকে চলে আসছি, একটু মনোযোগ দাও। আগের বার আমরা কি করছিলাম দেখো, দুইটা স্থির বিন্দু ছিল, একটা x1 এর জন্য θ1, একটা x2 এর জন্য θ1। এরপরে আমরা বলছিলাম তাহলে x এর জন্য থিটা কত বের করো। কিন্তু আমরা এবার কি করলাম, মূল বিন্দুটা মানে x এর মান 0 হলে থিটার মান 0 ধরে নিছি, আর x1 এর জন্য θ1 একটা ধরে নিছি। সো তাহলে আমাদের বের করতে হবে যে কোনো একটা x এর জন্য থিটা কত। অর্থাৎ আগে যেমন দুইটা স্থির বিন্দু ছিল, এখন জাস্ট স্থির বিন্দু কয়টা? এখন আমাদের স্থির বিন্দু একটা। এবং আমরা এখন বের করতে চাই যে যে কোনো একটা x এর জন্য আমাদের থিটা এর মান কত, আমাদের থিটা এর মান কত। যে কোনো একটা x এর জন্য আমাদের থিটা এর মান কত, আমাদের থিটা এর মান কত। এখন ভাইয়া বলো তো, আমি যদি আবার সেই ঢাল আঁকি তাহলে আমাদের 0 0 সাথে ঢাল বের করা খুব সহজ কাজ না? দেখো তো কি হবে সেই ঢালটা। আমরা এখান থেকে কি লিখতে পারি যে x মাইনাস 0 ডিভাইডেড বাই থিটা মাইনাস 0 সমান সমান θ1 মাইনাস বা x1 মাইনাস 0। আচ্ছা আমি y বাই 0 করতেছি তো, আচ্ছা অসুবিধা নাই, ঢালের অনুপাত যেহেতু সবই একরকম হবে, কোনো অসুবিধা নাই। এখানে হচ্ছে আমাদের xy, আচ্ছা ঠিকই তো করতেছিলাম, ধরো এটা হলো x তো y অক্ষ বরাবর আছে, তো ডেল y ডিভাইডেড বাই ডেল x নিচ্ছি, আর এখানে হচ্ছে x1 মাইনাস 0 ডিভাইডেড বাই θ1 মাইনাস 0। সো আমাদের কি বের করতে হবে? আমাদের থিটার মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে আসে থিটা ডিভাইডেড বাই θ1 ইজ ইকুয়ালস টু থিটা ডিভাইডেড বাই θ1 ইজ ইকুয়ালস টু x ডিভাইডেড বাই x1। তাহলে খেয়াল করো আমাদের এইখানে একটা নোন বিন্দু দিয়েই আমরা কিন্তু এখানে কাহিনী করে ফেলতে পারলাম। দেখো একটা স্থির বিন্দু ছিল, সেটা হলো যে আমাদের x1 দৈর্ঘ্যে θ1 এর মান কত, এইটাই আমাদের গিভেন ডেটা ছিল। আমাদের এক্ষেত্রে নোন পার্ট কোনটা সেটা একটু লিখে দেই। আমাদের এখানে নোন পার্ট কোনটা, জানা পার্ট কোনটা? জানা পার্ট একটা বিন্দু জানতাম যে x1, θ1, এটাই আমরা শুধু জানতাম। সো x1 θ1 জানতাম, তাহলে x এর জন্য থিটা কত সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। এবং বলতো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে কি লেখা যায়? এখান থেকে আমরা এই যে তাপমাত্রার স্কেলটাই যে থিটাটা, এই থিটাটাকে কিন্তু আমরা বলছি পরম তাপমাত্রার স্কেল, এটা তো আগেই বললাম। তো খেয়াল করো আমরা কোন সময় এরকম সমীকরণ লিখতে পারি যে থিটা ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু θ1 ডিভাইডেড বাই x1। এটা কখন লিখতে পারি? যখন আমাদের x ইজ প্রপোর্শনাল টু থিটা, যখন আমাদের x ইজ প্রপোর্শনাল টু থিটা, তাই না? x ইজ প্রপোর্শনাল টু থিটা, তখনই আমরা এটা লিখতে পারি না বলতো? x ইজ প্রপোর্শনাল টু থিটা, তখনই আমরা এটা লিখতে পারি। সো দেখো থিটা ডিভাইডেড বাই θ1 ইজ ইকুয়ালস টু x বাই x1, এখান থেকে আমি জাস্ট অদল বদল করে লিখলাম। তো এরকম কখন লেখা যায়? যখন এই থিটার সাথে x প্রপোর্শনালি সম্পর্ক থাকবে, প্রপোর্শনালি সম্পর্ক থাকবে। এবং দেখো আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ এক স্থির বিন্দুর জন্য। এটা আমাদেরকে বলছে, এইটা আমাদেরকে বলছে, এই লাইনটা, এইটা আমাদেরকে বলছে যে কোনো পদার্থের উষ্ণতামিতিক ধর্ম, এই দেখো কোনো পদার্থের উষ্ণতামিতিক ধর্ম তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এই দেখো তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এই যে কোনো পদার্থের উষ্ণতামিতিক ধর্ম তার পরম তাপমাত্রার সমানুপাতিক।
দেখো আমরা কিন্তু এটা পরম তাপমাত্রার স্কেলের জন্য এটাকে থিটা সমান 0 ধরছিলাম। সো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য আমি থিটা দিয়েই করছি, আগেরটার সাথে যাতে রিলেট করতে পারো। নর্মালি এখানে টি দিয়ে করলে আর একটু দেখতে সুন্দর লাগে, বুঝতে পারছো? নর্মালি এটা টি দিয়ে করলে আর একটু দেখতে ধরো পশ পশ লাগে আর কি, এবং সব বইতে টি দিয়েই এটা করে। কিন্তু যেহেতু আমি আগেরটার সাথে একদম কনসেপ্টটা রিলেট করতে চাইছিলাম, সেই কারণে এখানে হচ্ছে থিটা দিয়ে এক্স দিয়েই করে ফেলছি। সো মেইন আইডিয়াটা আশা করি বুঝতে পারছো। সো যখন আমাদের এটা 0 থেকে শুরু হচ্ছে, এরকম কোনো স্কেল যখন আমরা দেখব যে এটা হচ্ছে একদম, আচ্ছা বলো তো, যদি আমাদের পারদের আয়তন 0 হয়ে যায়, পারদের আয়তন 0 হয়ে যায়, পারদের আয়তন কি নেগেটিভ কখনো হইতে পারে? না। তাহলে আমাদের এই টেম্পারেচার স্কেলে কি কখনো নেগেটিভ কোনো কিছু হতে পারে? হতে পারে না। সো আমাদের এইটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বা পরম শূন্য তাপমাত্রা। এইটাকে আমরা বলছি হলো যখন x সমান সমান 0 হচ্ছে, যখন x সমান সমান 0 হচ্ছে তখনকার তাপমাত্রাকে আমরা বলি, তখনকার তাপমাত্রাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। তখনকার তাপমাত্রাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। মূলত পরম শূন্য তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন 0 হয় এবং সকল বস্তুরাও থিওরিটিক্যালি আয়তন 0 হয়ে যায়। ঠিক আছে? সো যখন x সমান সমান 0 হচ্ছে, মানে প্রপার্টিটা 0 হচ্ছে, তখনকার তাপমাত্রাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। এখন বলতে পারো ভাইয়া তাহলে আগের বার যেরকম জানা বিন্দু কোনটা হবে সেটা আমাদের বিজ্ঞানীরা বলে দিছিল, তাহলে এবার কি আমাদের জানা বিন্দু কোনটা এটা বলে দেয় নাই? এরকম প্রশ্ন মাথায় আসতেছে না যে ভাই আগের বার যেমন জানা বিন্দু বলে দিছিল যে একটা বরফ বিন্দু হবে, একটা হচ্ছে বাষ্প বিন্দু হবে, তো ভাই এইবার কি আমাদের জানা বিন্দু কোনটা এটা বলে দিবে না? সো এইবারও জানা বিন্দুটা বলে দিছে। সো এই জানা বিন্দুটাকে আমরা বলি ত্রৈধ বিন্দু। এই জানা বিন্দুটাকে আমরা বলি ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দু ইংরেজিতে বলা হয় ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট পানির ত্রৈধ বিন্দু। সো ত্রৈধ বিন্দু আসলে বলতে কি বোঝায় বা ত্রৈধ বিন্দুর কাহিনীটা কি? দেখো এখানে একটা ছোট্ট গ্রাফ আছে, এটা থেকে যদি একটু দেখাই যে আমাদের ত্রৈধ বিন্দু কি বলছে। দেখো যে অবস্থায়, আচ্ছা ভালো কথা, কি নিয়ে কথা হচ্ছে, কি নিয়ে কথা হচ্ছে? আমরা বলছিলাম যে আমাদের এখানে যেমন নোন পয়েন্টটা হলো x1 θ1, তাহলে আগের বার যেরকম বিজ্ঞানীরা দুইটা স্থির বিন্দুর জন্য আমাদেরকে ফিক্স করে দিছিল যে একটা হবে বরফ বিন্দু, একটা হবে বাষ্প বিন্দু, তো ভাই এখানে কি আমাদের ফিক্স করা আছে কোনো এরকম বিন্দু? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। সেটা কি? সেটা হচ্ছে ত্রৈধ বিন্দু। ঠিক আছে? সো ত্রৈধ বিন্দু এটা কেমন? দেখো ত্রৈধ বিন্দু হচ্ছে আমি টেম্পারেচার আর প্রেসারের এমন একটা সংমিশ্রণ ঘটাবো, টেম্পারেচার এবং প্রেসার এমনভাবে রাখবো যাতে করে পানি, বরফ এবং জলীয় বাষ্প তারা সহ অবস্থান করে, একই সাথে থাকে। তুমি দেখো নর্মালি কিন্তু এটা আমরা দেখি না। তুমি দেখবা যে যখন পানি ফুটছে সেই সময় কিন্তু পানি আর বাষ্প একসাথে অবস্থান করে। যখন বরফ গলছে, বরফ গলে পানি হচ্ছে, তখন কিন্তু বরফ আর পানি একই সহ অবস্থান করছে, একসাথে তারা অবস্থান করছে। কিন্তু আমাদেরকে বলছে ত্রৈধ বিন্দু হলো এমন একটা অবস্থা যে এখানে আমাদের পানি, বাষ্প, বরফ তিনজন একই সাথে অবস্থায়, মানে একই অবস্থায় থাকবে, একসাথে থাকবে। সো তাহলে যে অবস্থায় বরফ, পানি, জলীয় বাষ্প, পানির এই তিন দশা একযোগে থাকে, একযোগে সাম্যাবস্থায় থাকে, তাকে পানির ত্রৈধ বিন্দু বলা হয়। এবং দেখো থার্মোমিটারে, কেলভিন থার্মোমিটারে এই তাপমাত্রাটা হচ্ছে 273.16 কেলভিন। ঠিক আছে? আমরা 0 কেলভিন কোনটাকে ধরছিলাম? 0 কেলভিন কোনটাকে ধরছিলাম? এইখানে বললাম না যে কেলভিনের কথা কি বলছি? ও না, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমাদের পরম যেই তাপমাত্রাটার কথা আমরা বললাম, পরম তাপমাত্রার স্কেলটা যেখানে আমাদের x সমান সমান 0 হচ্ছে, সেইখানে যেই তাপমাত্রাটাকে 0 ধরা হয়, পরম শূন্য তাপমাত্রায় কে শূন্য ধরে, পরম শূন্য তাপমাত্রা 0 ধরে, পরম শূন্য তাপমাত্রা 0 ধরে যেই স্কেল বানানো হয়, বা পরম শূন্য তাপমাত্রাকে 0 ধরে কেলভিন স্কেল বানানো হয়, কেলভিন স্কেল বানানো হয়, কেলভিন স্কেল বানানো হয়। ঠিক আছে? পরম শূন্য তাপমাত্রাটাকে 0 ধরে, পরম শূন্য তাপমাত্রাকে 0 কেলভিন ধরে বা 0 একক ধরে, 0 একক ধরে কেলভিন স্কেল বানানো হয়।
তার মানে আমাদের দেখো যখনই বলবে পরম তাপমাত্রায় বা পরম তাপমাত্রার স্কেল কোনটা, সেটা হচ্ছে কেলভিন স্কেল। ঠিক আছে, পরম তাপমাত্রার স্কেল কোনটা, সেটা হচ্ছে কেলভিন স্কেল। হ্যাঁ, এবং আমাদের দেখো কেন এটা 273 হয়েছে, কেন এটা 273 হয়েছে, এটা এমনি এমনি 273 না। সো জিরোর থেকে শুরু করে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে বাড়ছে বাড়ছে, পারদের উচ্চতা আস্তে আস্তে বাড়ছে 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 বাড়ছে, এবং যখন সেটা বরফ বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, এইটাকে জিরো ধরলে বরফ বিন্দুতে গিয়ে এটা টেম্পারেচার হয় 273.15, 273.15। সো এটা এমনি এমনি এত বেশি না। এখন বলতে পারো ভাইয়া আমাদের ফারেনহাইট স্কেলে কেন এটা 32? কারণ হচ্ছে এখানে জিরো ধরা হয় ব্রাইন নামক একটা সলিউশনকে। এটা মূলত যে অ্যান্টি ফ্রিজেন্ট হিসেবে কাজ করে, অ্যান্টি রেফ্রিজারেন্ট হিসেবে কাজ করে, সরি এটা এক ধরনের রেফ্রিজারেন্ট হিসেবে কাজ করে। ব্রাইনটা কি? ব্রাইন হচ্ছে পানি, মানে পানি এবং ওই তোমার সম্ভবত অ্যামোনিয়াম সালফেট বা একটা লবণ। সো পানি আর লবণের একটা সংমিশ্রণ, ওইটাকে আমরা ব্রাইন বলছি। সো ব্রাইনের যেই তোমার কি বলে ওটাকে গলনাঙ্ক, সেটাকে জিরো ধরে তারপরে ফারেনহাইট স্কেলটাকে আস্তে আস্তে বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের কেলভিন স্কেল যেটা, সেটা তো বললাম যে জিরো কোনটাকে ধরা হয়েছে, পরম শূন্যটাকে জিরো ধরা হয়েছে। র্যানকিন স্কেলেও জিরোটাকে ওই যে পরম শূন্য অবস্থায় যে তাপমাত্রা, সেটাকে জিরো ধরে তারপরে আগানো হয়েছে। ঠিক আছে, র্যানকিন স্কেলেও একদম পরম শূন্য যে অবস্থাটা, সেটাকে জিরো ধরে তারপরে আগানো হয়েছে। ঠিক আছে, এবং ফারেনহাইটে এইটাকে 0 ডিগ্রি ফারেনহাইট ধরছে। সেলসিয়াসে কোনটা? সেলসিয়াসে হচ্ছে নর্মাল যে আইস পয়েন্ট, সেটাকেই হচ্ছে জিরো ধরছে। সো কোনটার জিরো কোথায় আশা করি বুঝতে পারছো। এবং দেখো অ্যাবসলিউট জিরোতে, যখন অ্যাবসলিউট জিরো মানে তো বুঝছো যে পরম শূন্য তাপমাত্রা, সেটা সেলসিয়াসে করলে দেখো -273, কেলভিনে করলে এটা 0, র্যানকিনে করলে 0, আর ফারেনহাইটে করলে এটা -459.67। বুঝতে পেরেছো? সেগুলো প্রত্যেকটা কিন্তু লজিক্যাল, অর্থাৎ সবাই তাদের যে স্কেলটা তারা বানাইছে, সেই স্কেলটার জিরো কোনটা হবে সেটাকে তারা আইডেন্টিফাই করে দিছে। যে সেলসিয়াস বলছে আমার জিরো হবে বরফ বিন্দু থেকে, কেলভিন বলছে আমি জিরো ধরবো একদম সবচেয়ে যে কম তাপমাত্রা সম্ভব সেইটাকে আমি জিরো ধরবো, যে তার চেয়ে কম আর সম্ভব না, যেটা সবচেয়ে কম সম্ভব সেই তাপমাত্রাটাকে আমি জিরো ধরবো। ফারেনহাইট বলছে আমি হলো ব্রাইনের যে সলিউশনটা আছে বা ব্রাইনের যে গলনাঙ্ক আছে সেটাকে আমি জিরো ধরবো। সো সবাই এক একটা রেফারেন্সে জিরো ধরে তারপরে তার ওই মৌলিক ব্যবধান হিসাব করে তারপরে সেটাকে বৃদ্ধি করছে। বুঝতে পারছো? সো আশা করি একটা পুরা বেসিক একটা আইডিয়া পাইছো। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে যেটা দেখাবো, ও দাঁড়াও এখানে এখনো শেষ হয় না, ছোট্ট একটা জিনিস আছে, একটু লিখে দেই। তাহলে আমরা নোন যে পয়েন্টটা আছে, নোন পয়েন্টটা হচ্ছে আমাদের x1, আর θ1 এর জায়গাতে আমরা এখন থেকে লিখব 273.16। এটা কি? এটা হলো আমাদের ট্রিপল পয়েন্টের যে তাপমাত্রা, সেটা এটা হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্টের যে তাপমাত্রা, সেটা টিপি লিখলাম, শুধু এটাকে θTP লিখলাম। আর এখানে x যেটা বসবে, সেই xটাও হচ্ছে টিপিতে বসবে। এখানে যেই xটা বসবে, xটাও হচ্ছে টিপিতে বসবে। ঠিক আছে, xTP, এখানে হচ্ছে আমাদের xTP, 273.16 বা θTP এভাবে বলতে পারতাম। সো এটা আমাদের নোন বিন্দু, যেটা আমাদের বিজ্ঞানীরা ঠিক করে দিছে। ঠিক আছে, সুন্দর, তাহলে বুঝলাম। এখন এই ত্রৈধ বিন্দু নিয়ে তুমি এটা নিয়ে যদি একটু ইউটিউবে সার্চ করো তাহলে কিছু ভিডিও দেখতে পারবা। এখানে দেখো নর্মালি দেখা যায় এইরকম একটা প্রেসার, আমাদের নর্মালি যে প্রেসার থাকে এটা কিন্তু 760 মিলিমিটার প্রেসার, যেটা আমাদের নর্মাল বায়ুর যে চাপটা সেটা থাকে 760 মিলিমিটার, অথচ এখানে দেখো 4.58 মিলিমিটার, খুবই কম চাপ। এবং এইরকম একটা তাপমাত্রায় যদি তুমি পানিটাকে রাখো, তখন দেখা যায় পানির একই সাথে তুমি বাষ্পের অবস্থাও দেখবা, পানির একই সাথে পানি অবস্থাও দেখবা এবং বরফ অবস্থাও দেখবা। তো ওই ত্রৈধ বিন্দুর যে তাপমাত্রাটা আছে, সেই তাপমাত্রাটাকেই আমরা হচ্ছে এখানে আমাদের বিজ্ঞানীরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ঠিক করে দিছে। ঠিক আছে, সো এই গ্রাফটা নিয়ে আমি নেক্সট ক্লাসে লাগলে আবার কথা বলবো না। একটা ম্যাথ না করলে হবে না, প্লিজ একটা ছোট্ট ম্যাথ করে রাখি, তাহলে জিনিসটা আরো একদম মাথায় গেঁথে যাবে। দেখো এখানে বলছে একটা ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটারে টি কেলভিন তাপমাত্রায় চাপ পাওয়া গেল এত। পানির ত্রৈধ বিন্দুতে চাপ যদি এত হয়, তাহলে টি এর মান কত নির্ণয় করো। তাহলে দেখো আমাদের বলছে
যে ত্রৈধ বিন্দুতে চাপ এত, তাহলে বলো তো ত্রৈধ বিন্দু কত ছিল। এখন আমরা থিটা লিখবো না, আমরা সবসময় যখন এক স্থির বিন্দু দিয়ে ম্যাথ করব তখন এই যে টি দিয়ে করব, থিটা না লিখে টি লিখবো সবসময়, যেহেতু কেলভিন এককে আমরা সবসময় এটাকে কনভার্ট করতেছি। সো এইখানে দেখো পানির যেই আমাদের ট্রিপল পয়েন্টের যে তাপমাত্রা সেটা কত ছিল, 273.16 এত কেলভিন। বলছে এই কেলভিনে আমাদের যে চাপ, এই চাপটাই কিন্তু আমাদের এখানে ওই বৈশিষ্ট্য হিসেবে কাজ করছে বা উষ্ণতামিতিক ধর্ম হিসেবে কাজ করছে। সো ট্রিপল পয়েন্টে যে চাপ এটা আমাদেরকে বলেছে 5 × 10⁴ প্যাসকেল। এখন আমাদেরকে বলে দিছে র্যান্ডম একটা তাপমাত্রায় যেই উষ্ণতামিতিক ধর্ম পাওয়া গেছে এটা হলো 6.5 × 10⁴ প্যাসকেল। তাহলে যখন আমাদের এক্স এর মান এত হয় তখনকার টি কত নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এখানে যখন এক স্থির বিন্দু দিয়ে করতে হবে অঙ্ক তো সহজ, আমরা ওই যে θ1/x1 = θ2/x2 করে ফেলবো, বা এখান থেকে হিসাব করলে যেহেতু টি বের করতে হবে তো t/x = TTP/xTP। তাহলে টি এর মানটা কত হবে দেখো, TTP মানে হচ্ছে 273.16, XTP মানে হচ্ছে 5 × 10⁴ ইন্টু x এর মান হচ্ছে 6.5 × 10⁴। তাহলে ভাইয়া এখান থেকে 10⁴ কাটাকাটি হয়ে গেল, তাহলে কি থাকে 273.16 × 6.5 / 5, এটা আসে 355, এটা আসে হচ্ছে 355.108 এত কেলভিন। ঠিক আছে, তাহলে দেখো আমরা র্যান্ডম একটা উষ্ণতামিতিক ধর্ম জেনে ওই ধর্মে টেম্পারেচার কত সেই টেম্পারেচারটা আমরা কেলভিন এককে বের করে ফেললাম। এবং এটা কিন্তু কখনো সেলসিয়াসে এরকম কাজ তুমি করতে পারবা না, কারণ সেলসিয়াসে কি এক্স এর মান 0 হলে সেলসিয়াস 0 ধরছি আমরা কখনো, বলো তো। এটাকে একটু উপরে নিয়ে যাই, হ্যাঁ পারফেক্ট। সো দেখো এখানে আমরা কখনোই এই সূত্র কিন্তু এই যে সূত্রটা এটাই কিন্তু এই যে তাহলে ফাইনালি যে সূত্রটা দাঁড়ায় যে আমাদের T/T ট্রিপল পয়েন্ট = x/x ট্রিপল পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই সূত্রটাই কিন্তু আমাদের মূলত ওই বিজ্ঞানীরা যখন আমাদেরকে জানা বিন্দুটা কোনটা, স্থির বিন্দুটা কোনটা এটা ফিক্স করে দিল তখন আমরা এইভাবে করে বের করতে পারলাম। ঠিক আছে, ওকে। সো এটা থিটা না দিয়ে টি দিলে বেটার হয়, যেহেতু এখন বুঝে গেছো যে টি কোনটা। ঠিক আছে, ওকে ওকে। সো যেটা বলছিলাম যে আমাদের কিন্তু এখানে তুমি যেহেতু এক্স এর মান 0 হলে কেলভিন স্কেলে 0 বলতে পারবা, সেলসিয়াসে বা অন্য কিছুতে 0 বলতে পারবা না, সেই কারণে আমরা কিন্তু এই সূত্রটা কখনোই সেলসিয়াস ফারেনহাইটের জন্য অ্যাপ্লাই করতে পারবো না, শুধুমাত্র কেলভিনের জন্য এটা অ্যাপ্লাই করতে পারবো। সো আলহামদুলিল্লাহ আমি আজকের ক্লাস নিয়ে তোমাদের উপরে খুবই হাইলি স্যাটিসফাইড। এত মনোযোগ দিয়ে এখনো পর্যন্ত যে ধরে আসো, ধৈর্য ধরে ইনশাল্লাহ আশা করি টপিকগুলো বুঝতে পারছো। এবং এখানে আসলে একদম খুবই কম্প্রিহেন্সিভলি আলোচনা করা হয়েছে, কোনো জিনিসই তোমাদের বলা হয় নাই যে এটা ধরে নাও মনে করো, বা এরকম হয় নাই যে কোনো একটা জিনিস হয়তো স্কিপ হয়ে গেছে কনসেপ্ট ওয়াইজ। সো আলহামদুলিল্লাহ খুবই কম্প্রিহেন্সিভ একটা আলোচনা ছিল। এবং যারা কোনো একটা পার্টে যদি কোনো রকমের কনফিউশন থাকে, আমি আশা করি লেকচারটা যদি আরেকবার একটু দেখো, ফুল একদম বেসিক পুরো 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত যা লাগে সেটা হয়ে যাবে। আর এরপর তো ম্যাথ করতে করতে আমরা ইনশাল্লাহ এই জিনিসটাকে আরও চর্চার মধ্যে রাখবই। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। আর এই ছিল আমাদের তাপমাত্রা কনভার্সন রিলেটেড সব কিছু। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।